আচ্ছা দেখেন বাম দিকে দেখেন একটা কোয়েশ্চেন দেয়া আছে যে ফর কাস্টিং অফ বিম ইন এ কনস্ট্রাকশন প্রজেক্ট একটু দেখেন ফর কাস্টিং অফ বিম ইন এ কনস্ট্রাকশন প্রজেক্ট দ্য কনক্রিট মিক্স অফ ফলোইং রিকোয়ারমেন্ট ইজ নিডেড টু বি ডিজাইন। মানে একটা কনস্ট্রাকশন প্রজেক্টে বিম ঢালাই হবে, ঠিক আছে? তো বিমগুলা যে ঢালাই হবে, বিমগুলা ঢালাই দেওয়ার জন্য যে কনক্রিটটা ব্যবহার করবে, ওই কনক্রিটটার যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এখানে বলা আছে। যে কনক্রিটটা তৈরি করা হবে ওই কনক্রিটটার কম্প্রেসিভ স্ট্রেংথ কত হইতে হবে? 30 মেগাপ্যাসকেল হইতে হবে। আপনি যদি 30 মেগাপ্যাসকেলকে 0.0068 দিয়ে ভাগ করেন কত পিএসআই আপনি দেখতে পারবেন চাইলে, ঠিক আছে? 30 মেগাপিক্সেল মানে কি বলতে পারবেন? আমরা মেগাপিক্সেলকে নিউটন পার মিলিমিটার স্কয়ার লিখতে পারি না বলছিলাম? নিউটন পার মিলিমিটার স্কয়ার। তার মানে আমার প্রত্যেক, আমি যদি একটা এরকম কনক্রিটের ব্লক চিন্তা করি, আমার এই ব্লকটা ভাঙতে পার স্কয়ার মিলিমিটারে, মানে এই যে একটা ছোট্ট দাগ চিন্তা করলাম, এই অংশটুকু মনে করেন এটার এই ডাইমেনশনটাও 1 মিলিমিটার, এই ডাইমেনশনটাও 1 মিলিমিটার, তাহলে এই ক্ষেত্রফলটুকু কত? 1 মিলিমিটার স্কয়ার না? यस স্যার। তার মানে এই ব্লকটার 1 মিলিমিটার স্কয়ার জায়গার উপরে আপনি যদি 30 নিউটন বল প্রয়োগ করেন তাইলে হচ্ছে এটা ভাঙবে, ঠিক আছে? নিউটন পার মিলিমিটার স্কয়ার হইলো কত? 30 নিউটন, আর মেগাপ্যাসকেল মানে একই কথা, নিউটন পার মিলিমিটার স্কয়ার আর মেগাপ্যাসকেল সেম জিনিস, তো ওই 30 থাকবে। আর আপনি যদি এটাকে পয়েন্ট কত দিয়ে ভাগ করেন, 0.0068 দিয়ে ভাগ করলে কত পিএসআই, মানে পার ইঞ্চি স্কয়ারে কতটুকু, মানে কত পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করতে হবে ভাঙতে হইলো, এটা আপনি জানতে পারবেন। তো যাই হোক, আমাদেরকে মেগাপ্যাসকেলে দেয়া আছে যে আমরা যে কংক্রিটটা বানাতে চাচ্ছি, কংক্রিটটার কম্প্রেসিভ স্ট্রেংথ কত হইতে হবে? 30 মেগাপ্যাসকেল। মনে রাখবেন যে কম্প্রেসিভ স্ট্রেংথকে সবসময় লেখা হয় হচ্ছে কি দিয়ে? এফ প্রাইম সি দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? এফ প্রাইম সি। তার মানে আমাদের এফ প্রাইম সি এর ভ্যালু কত বলা আছে? 30 মেগা প্যাসকেল বলা আছে। আচ্ছা, এরপর দেখেন সিমেন্ট ইউজ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। তার মানে এই কংক্রিটটা তৈরি করতে আপনি যে সিমেন্টটা ব্যবহার করবেন ওইটা কিরকম সিমেন্ট? ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, কোশ্চেনে বলে দেয়া আছে। তারপর দেখেন কোশ্চেনে কি বলে দেয়া আছে? মডারেট এক্সপোজার। মানে আপনি যেই প্রজেক্টটা তৈরি করতেছেন, মানে যে বিল্ডিং এর কাজটা করতেছেন, ওই বিল্ডিংটা কিন্তু কোনো মানে এক্সেসিভ বা ভয়ঙ্কর জায়গায় নাই, মনে করেন সাগরের পাশে আছে, তাহলে মাথায় রাখতে হবে যে এখানে সাগরের যে লবণ পানির অ্যাটাক হইতে পারে। বা মনে করেন এমন কোন জায়গায় আছে যেখানে হচ্ছে কোনো টক্সিক কেমিক্যাল আপনার বিল্ডিং এর ক্ষতি করতে পারে, বা অনেক বেশি ঝড় তুফান হয় অথবা এসিড রেইন হয়, ঠিক আছে? মানে যেগুলো হচ্ছে আপনার বিল্ডিং এর ক্ষতি করবে। কিন্তু এখানে বলা আছে কি এক্সপোজার হচ্ছে মডারেট, মানে সাধারণ নরমাল, মানে আমাদের বাংলাদেশে যেরকম দেখেন নরমাল রোদ বৃষ্টি হালকা পাতলা হইতেছে, এরকম মডারেট এক্সপোজার, সেরকম ভয়ঙ্কর কোনো কিছু নাই। মনে করেন বিল্ডিংটা কুমিল্লাতেই হবে, ঠিক আছে, সাধারণ জায়গায়, এই জন্য বলা আছে কি মডারেট এক্সপোজার। তারপর দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলা আছে? 4 মেগাপিক্সেল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি বলতে পারবেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনি মনে করেন এই যে কংক্রিটটার কম্প্রেসিভ স্ট্রেংথ কত হইতে হবে বলা আছে? 30 মেগাপ্যাসকেল হইতে হবে বলা আছে না? জি স্যার। জি স্যার। এই 30 মেগাপ্যাসকেলটা হচ্ছে আপনি যদি এরকম একটা সিলিন্ডার বানান কংক্রিটটা দিয়ে, এটা যদি আপনি 28 দিন পর ভাঙেন, কতদিন পরে? 28 দিন, 28 ডেজ পরে ভাঙেন, তাহলে এটা ভাঙতে আপনার কম্প্রেশনের ভ্যালু বা কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু 30 মেগাপ্যাসকেল যেন লাগতে হবে। এর কম লাগলে কি আপনি যেই শক্তিশালী কংক্রিট বানাতে যাচ্ছেন আপনি ওই শক্তির কংক্রিটটা আসলে বানাইতে পারেন না। এখন দেখেন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 40 মেগাপ্যাসকেল বলা আছে, এটার মানে হচ্ছে আপনি মনে করেন এরকম 30টা সিলিন্ডার বানাইছেন, কয়টা? 30টা সিলিন্ডার বানাইছেন। 30টা সিলিন্ডার বানায় এরকম 30 মেগাপ্যাসকেল টার্গেট করে 30টা সিলিন্ডার বানানো হয়েছিল, এবং বানানোর পরে 28 দিন পরে এই 30টা ভাঙার পরে দেখা গেছে মনে করেন কোনোটা ভাঙতে আমার লাগছে 29 মেগাপ্যাসকেল,
কোনটা ভাঙতে লাগছে 31 মেগাপ্যাসকেল, কোনটা ভাঙতে লাগছে 30.5 মেগাপ্যাসকেল। মানে এক্স্যাক্টলি 30 মেগাপ্যাসকেল তো আসলে আমার টার্গেট ছিল 30 মেগাপ্যাসকেল, বাট একটু কম বেশি হবে না? জি স্যার। তো এই 30টা ভাঙতে যেই পরিমাণ কম্প্রেশন লাগছে সবগুলা এভারেজ করলে যেই মানটা পাচ্ছে, বা দেখেন মানে স্ট্যান্ডার্ড মান হচ্ছে কত 30 মেগাপ্যাসকেল। এই স্ট্যান্ডার্ডের সাথে যেগুলা মানে আমি ভাঙলাম এগুলার তো এক একটার এক এক রকম ভ্যালু আছে, 29, 31, 30.5। এই যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটা দেখা গেছে এই 4 মেগাপ্যাসকেলের মানে মধ্যে থাকে, কম বেশির মধ্যে থাকে, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে আপনার নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে ইন্ডিভিজুয়ালি কনক্রিট গুলা বা ইন্ডিভিজুয়ালি সিলিন্ডার গুলা ভাঙতে যেই ফোর্সটুকু লাগতেছে বা যেই কম্প্রেশনটুকু লাগতেছে ওটা কতটুকু ভ্যারি করতেছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি মানে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা এটাই বুঝি। এরকম একটা মান দেয়া আছে, কত 4 মেগাপ্যাসকেল একটা মান দেয়া আছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন আপনাকে বলা আছে যে কনক্রিটটা আপনি তৈরি করবেন ওই কনক্রিটটার কম্প্রেসিভ স্ট্রেংথ হইতে হবে 30 মেগাপ্যাসকেল, কিন্তু আপনি যদি এক্স্যাক্টলি 30 মেগাপ্যাসকেল চিন্তা করেই কনক্রিটটা তৈরি করেন তাইলে কি আপনি দিন শেষে 30 মেগাপ্যাসকেল পাবেন? নো স্যার। আপনি মনে করেন আজকে আপনার বাসায় গেস্ট আসবে, আপনি জানেন গেস্ট আসবে 5 জন। এখন আপনি যদি 5 জনের কথা চিন্তা করি রান্না করেন, যখন গেস্টরা খাবে আপনার খাওয়া শর্ট পড়তে পারে না? ইয়েস স্যার। আপনাকে কি করতে হবে? অবশ্যই একটু বাড়ায় ধরে রান্না করতে হবে না? ইয়েস স্যার। এখানেও সেম, যেহেতু আপনি যদি 30 মেগাপ্যাসকেল ধরে ডিজাইন করেন আপনার আসলে 30 মেগাপ্যাসকেল আপনি পাবেন না। ওই জন্য একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু দেয়া আছে, যে আসলে কি হয় একটু যে কম বেশি হয় এই 4 মেগাপ্যাসকেল ভ্যালুটা দেয়া আছে। এই ভ্যালুটা ইউজ করে আপনাকে হচ্ছে একটু বাড়ায় ধরতে হবে কনক্রিটটার কম্প্রেসিভ স্ট্রেংথ। মানে ডিজাইন স্ট্রেংথটা দেয়া আছে 30 মেগাপ্যাসকেল, কিন্তু আপনি সেফ সাইডে থাকার জন্য কি করবেন? একটু বাড়ায় ধরবেন। ঠিক আছে, বোঝা গেছে? কিভাবে বাড়ায় ধরতে হবে আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা এবার দেখেন আরেকটা ভ্যালু বলা আছে এখানে, এরপরে আপনার এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরে কি বলা আছে? ডিজাইন মিক্স স্লাম টার্গেট 75 থেকে 100 মিলিমিটার বলা আছে না? ইয়েস স্যার। স্লাম ভ্যালু কি জিনিস জানেন? জানেন না বোধহয়। না স্যার। সাইটে যখন কনক্রিট মিলানো হয় বা কনক্রিটটা মিক্সচার মেশিনের মধ্যে আপনার সবকিছু এই যে সিমেন্ট, এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, পানি সবকিছু মিলায় কনক্রিটের মিক্সচারটা তৈরি করে না? জি স্যার। এই তৈরি করা মিক্সচারে পানির পরিমাণ ঠিক আছে নাকি নাই, পানি কি অতিরিক্ত যোগ করছে নাকি করে নাই, এটা খালি চোখে দেখে তো আসলে বোঝা সম্ভব না। সম্ভব? নো স্যার। এই জন্য ইনস্ট্যান্ট মানে একদম তাৎক্ষণিক সাইটে একটা টেস্ট করে, যে টেস্টটাকে বলে হচ্ছে কি টেস্ট? স্লাম। স্লাম্প টেস্ট। টেস্টটা করে কিভাবে? এই টেস্টটা করার জন্য একটা কোণ থাকে এরকম, এটা আপনারা ল্যাবে করবেন এই টেস্টটা। এই কোণটার এই দুই দিকে দুইটা ধরার জন্য হ্যান্ডেল থাকে, এই কোণটাকে বলে হচ্ছে কি বলে? স্লাম কোন। ওই যে মিক্সচারটা বানাইছে ওই মিক্সচারটা হচ্ছে এটার মধ্যে ঢালে, ঢালা ফিল আপ করে এই চোঙ্গার মধ্যে, স্লাম কোণের মধ্যে। তারপর এই দুইটা হ্যান্ডেল ধরে ঠাস করে টান দিয়ে তুলে ফেলে। টান দিয়ে তুলে ফেলার পরে ভিতরে একটা কনক্রিটের এরকম পাহাড়ের মতো থাকার কথা না? ইয়েস স্যার। বাট এটা কি পুরোটা থাকবে? এটা তো কনক্রিট, এটার মধ্যে পানি আছে, এটার মধ্যে মানে কি বলবো, এটার মধ্যে মানে এটা তো পুরোটা সলিড না, এটা তো একটা সেমি সলিড জিনিস। দেখা যায় যে আপনার কিছুটা থাকে, কিছুটা এরকম কলাপস করে, এরকম কলাপস করবে না কিছুটা? জি স্যার। এটা এখন এমনে কলাপস করতে পারে, এটা হচ্ছে মানে এটা বিভিন্ন ভাবে কলাপস করতে পারে, আসলে এটা কেমনে কলাপস করবে তার কোনো ঠিক নেই। মানে ঠিক আছে আমরা পড়বো যখন মানে স্লাম টেস্ট দেখবেন তখন দেখবেন যে স্লাম ফেইলিওর আছে 5-6 রকমের, শিয়ার ফেলিওর, এই ফেলিওর, ওই ফেলিওর। বাট নরমালি স্লাম ভ্যালু হচ্ছে মনে করেন আপনার কনক্রিটটা এতটুকু আছে, মানে আপনি এই স্লাম কোনটা হচ্ছে তুলে ফেলার পরে আপনার কনক্রিটটার পাহাড়টা হচ্ছে এতটুকু আছে, বাকিটুকু হচ্ছে ধসে পড়ে গেছে। এরপর যেটা করা হয় একটা রড, একটা স্টিলের রড বা একটা স্কেল, লম্বা লাঠি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এইভাবে সোজা করে ধরে এরপর স্কেল বা টেপ দিয়ে এই গ্যাপটুকু মাপে, মানে কতটুকু হচ্ছে ধসে পড়ছে। আমার থাকার কথা ছিল কই, এই পয়েন্ট পর্যন্ত থাকার কথা ছিল না জিনিসটা, এরকম এরকম থাকার কথা ছিল না? জি স্যার। বাট এই কোনটা মানে এই সাপোর্টটা সরাই ফেলার পর এটা তো ধসে পড়লো। এই যে যতটুক ধসে পড়ছে এই ভ্যালুটাকে বলা হচ্ছে কি ভ্যালু?
এটাকে বলা হচ্ছে স্লাম ভ্যালু, মানে কতটুকু হচ্ছে সে ভাঙা পড়লো। তো আপনার আমাদের কোশ্চেনে এই স্লামের মান কত দেয়া আছে? 75 থেকে 1000 মিলিমিটার, তার মানে 3 থেকে 4 ইঞ্চি। স্যার 75 থেকে 100 স্যার। সরি 75 থেকে 100 মিলিমিটার, মানে 3 থেকে 4 ইঞ্চি হতে পারবে ম্যাক্সিমাম, এর বেশি যেন ভাঙা না পড়ে। যদি দেখেন আপনি এটা সরানোর পরে আপনার কংক্রিটটা হচ্ছে মানে একদম মানে রিটেইন করেই নাই, পুরোটাই হচ্ছে একদম ফ্লোরের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তার মানে কন্ট্রাক্টর কি করছে? ইচ্ছা মতো পানি মিশাইছে না? জি স্যার। আর আপনি যদি দেখতেন যে আপনার এই কোণটা সরাই ফেলার পরে মোটামুটি এতটুকু পর্যন্ত কংক্রিটটা মানে রেজিস্ট করতে পারতেছে, এতটুকু, তাহলে কি বুঝতেন? পানি কম মিলাইছে। আর যদি দেখতেন যে এতটুকু রেজিস্ট করছে, এতটুকু, তাহলে বুঝতেন যে মোটামুটি পানি মিলাইছে। আর এই গ্যাপটা মনে করেন কত? 3 থেকে যদি 4 মানে 3 ইঞ্চি থেকে যদি 4 ইঞ্চির মতো হয়, স্লাম ভ্যালু হচ্ছে কত? 75 থেকে 100 মিলিমিটার। আমি মানে 75 কে মিলিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করলে 3 ইঞ্চি, আর 100 মিলিমিটার কে মিলিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করলে কত ইঞ্চি? 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চি। একই কথা। তো তাহলে আপনি মানে বুঝতে পারবেন যে মোটামুটি মানে আপনি যে জিনিসটা তৈরি করতেছেন, আপনি কি তৈরি করতেছেন? আপনি বিম তৈরি করবেন কংক্রিটটা ইউজ করে। তো বিমের জন্য আপনাকে কোশ্চেনের মধ্যে বলে দেয়া আছে যে আপনার স্লাম হইতে হবে কত? 75 থেকে 100 মিলিমিটার। আর যদি বলে দেয়া না থাকতো, এটা মানে বের করার একটা উপায় আমরা দেখবো একটু পরে, জাস্ট কোশ্চেনটা পুরোটাকে একটু বুঝি, কোশ্চেনে কি কি দেয়া আছে, তারপর দেখবো যে আমরা আসলে কাজটা কেমনে করি। তারপর দেখেন ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট কত বলা আছে? 19 মিলিমিটার স্যার। মানে হচ্ছে আপনি যে কোর্স এগ্রিগেটটা ইউজ করবেন, ওই কোর্স এগ্রিগেট পার্টিকেলের একদম হাইয়েস্ট সাইজ, মনে করেন এটা একটা কোর্স এগ্রিগেট, এটার হাইয়েস্ট সাইজ কত হইতে পারবে? 19 মিলি স্যার। 19 মিলিমিটার হইতে পারবে। এটাও কোশ্চেনে দেয়া আছে। যদি এটা কোশ্চেনে দেয়া না থাকতো, তাহলে আমরা এটা অ্যাজিউম করতাম। কিভাবে অ্যাজিউম করতাম সেটাও আমরা দেখবো, ঠিক আছে? সমস্যা নাই, আগে কোশ্চেনটা ভালো মতো বুঝেন। আচ্ছা, এরপর দেখেন যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট কত দেয়া আছে? 3.15। এটা যদি মানে কোশ্চেনে বলা না থাকে, আপনি মনে করেন মাঠের মধ্যে কাজ করতেছেন, আপনি 1 মগ কি নিবেন? পানি নিবেন, পানিটার ওজন মাপবেন, মনে করেন ওজন হইল গিয়া W1। ওই সেম মগের মধ্যে আপনি এবার সিমেন্ট দিয়া ভরবেন, মনে করেন সিমেন্টের ওজন হচ্ছে কত? W2। আপনি একটা মগের মধ্যে যদি পুরো মগটা পানি দিয়ে ফিল আপ করে ওজন করেন, একটা ওজন পাবেন না পানির ওই মগের মধ্যে? জি স্যার। ধরেন এটা W1। আপনি যদি সেম মগ থেকে এবার পানি ফালাই দিয়ে ওই মগটা সিমেন্ট দিয়ে ফিল আপ করে ওজন করেন, তাহলে আপনি সিমেন্টের একটা ওজন পাবেন না? জি স্যার। তাহলে ওইটা মনে করেন W2। আমরা জানি আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি কি? বস্তুর ওজন এই বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই সময় আয়তন পানির ওজন। ও তাহলে আপনি W2 কে W1 দিয়ে ভাগ করে দিলে স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাবেন না? W2 হচ্ছে বস্তুর ওজন, সিমেন্টের ওজন, আর W1 হচ্ছে সময় আয়তন পানির ওজন। আমি তো একই আয়তনের মগের মধ্যে সিমেন্টও মাপছি, পানিও মাপছি, তাহলে আয়তন সেম আছে না? জি স্যার। তাহলে মানে যদি কোনো কিছুর স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া না থাকে, বাইর করতে পারবেন না? বুঝছি স্যার। আমি যদি এখন মনে করেন নাইমের স্পেসিফিক গ্র্যাভিটি বাইর করতে চাই, তাহলে আমি একটা ড্রামের মধ্যে কি করব? পানি ভরবো, তারপর হচ্ছে ওই ড্রামের মধ্যে নাইম রে ভরবো। আর নাইম রে তো ভরা যাবে না, নাইম রে কি করতে হবে? মানে নাইম তো এগ্রিগেট না। মনে করেন আমি বালির স্পেসিফিক গ্র্যাভিটি বাইর করতে যাচ্ছি, তাহলে একটা মগের মধ্যে কি নিব? পানি নিব। ওই সেম মগের মধ্যে কি নিব? বালি নিব। বালির ওজন ডিভাইডেড বাই সময় আয়তন পানির ওজন, স্পেসিফিক গ্র্যাভিটি বাইরে যাবে না? কিন্তু আমাদের বের করতে হবে না, কারণ পরীক্ষার সময় তো আপনি এভাবে বের করতে পারবেন না। আপনাকে জন্য বলাই আছে যে আপনি যে সিমেন্টটা ব্যবহার করতেছেন, ওই সিমেন্টের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটির মান কত? 3.15। এটার কোনো একক নাই কেন? এটার একক কি হবে? যে বলতে পারবে তার জন্য 5 মার্ক বোনাস। এটার একক কি হবে? স্যার বস্তুর স্যার সূত্র দেখে স্যার চেষ্টা করতে হবে। একক হবে না তো স্যার। এই একক হবে না কে বলছেন? আমি স্যার। আপনার জন্য একটা বোনাস মার্ক আছে। একক কেমনে হবে? সূত্র হচ্ছে বস্তুর ওজন ডিভাইডেড বাই সময় আয়তন পানির ওজন। আপনি ওজন আর ওজনের রেশিও বের করতেছেন, অনুপাত। তো একক থাকবে? না স্যার। কোন একক থাকবে না। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটির মানে মান দেয়া আছে সিমেন্টের কত? 3.15। ফাইনেস্ট মডুলাস অফ ফাইন এগ্রিগেট, ওই যে বালি, আমরা বালির এফএম বাড়ি করা শিখছিলাম না, মনে আছে? সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন ডিভাইডেড বাই 100। জি স্যার মনে আছে স্যার। এই যে এফএম, সামেশন অফ কিউমুলেটিভ মানে পার্সেন্ট রিটেন ইন ইউএস স্ট্যান্ডার্ড শিপ ডিভাইডেড বাই 100।
আমরা বালির ফাইনাস মডুলাস বাইর করা শিখছি না? শিখছি স্যার। আমাদের আজকে কোশ্চেনে বালির এফএম কত দেয়া আছে? এফ 2.80। এফএম তো দাও নাই স্যার, এফ এ দেওয়া আছে স্যার। এটা হচ্ছে ফাইনেস মডুলাস অফ ফাইন এগ্রিগেট। এফএম মানে হচ্ছে ফাইন এগ্রিগেট, বুঝছেন? ও আচ্ছা স্যার, Yes. কত দেয়া আছে? 2.80। এটা কি তাইলে কোর্স স্যান্ড না ফাইন স্যান্ড না মিডিয়াম স্যান্ড, কোন ধরনের বালি? রেঞ্জ গুলা মনে আছে? এফএম এর রেঞ্জ থেকে তো আমরা বুঝতে পারি এটা কি ধরনের বালি, মনে আছে রেঞ্জ গুলা? স্যার সম্ভবত এটা হচ্ছে, আমি তো নিজেও ভুলে গেছি, এটা কোর্স স্যান্ড মনে হয়। এফএম বেশি হইলে ফাইনাস মডুলাস বেশি, তার মানে হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ আটকাইতেছে বেশি। হ্যাঁ, এটা সম্ভবত কোর্স স্যান্ড। 2.5 হইলে মনে হয় ছিল ফাইন স্যান্ড, আর 2.66 এরকম কিছু হইলে একটা হচ্ছে মিডিয়াম স্যান্ড মনে হয়। দেখেন মানে ওই স্যান্ডের পিডিএফটা খুললেই দেখতে পারবেন যে এফএম এর উপর বেস করে আপনি এটা কি কোর্স, এটা কি একটু বড় সাইজের বালি, এটা কি মিডিয়াম সাইজের বালি, এটা একেবারে ছোট সাইজের বালি, আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমাদের আজকে প্রবলেমে এফএম মানে ফাইন এগ্রিগেট মানে বালির এফএম বা ফাইনেস মডুলাস কত বলা আছে? 2.80 বলা আছে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফাইন এগ্রিগেট, বালির আপেক্ষিক গুরুত্ব কত বলা আছে? 2.65। স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোর্স এগ্রিগেট, আপনি যে কোর্স এগ্রিগেটটা ব্যবহার করতেছেন মানে পাথর বা ব্রিক চিপস, ওইটার আপেক্ষিক গুরুত্ব কত বলা আছে? 2.70। ড্রাই রডেড বাল্ক ডেনসিটি অফ কোর্স এগ্রিগেট কত বলা আছে? 1600 কেজি পার 1600 মিটার। কেজি পার মিটার 1600 কেজি পার মিটার কিউব। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি যদি 1 মিটার কিউব একটা বাক্স নেন, এই বাক্সটার আয়তন কত? এই লম্বটা 1 মনে মিটার। করেন 1 মিটার, 1 মিটার। এই ডাইমেনশনটাও কত? 1 মিটার, 1 মিটার। এই ডাইমেনশনটাও কত? 1 মিটার। 1 মিটার। তাহলে এই বাক্সটার ভলিউম বা আয়তন কত? 1 মিটার কিউব না? আপনি যদি এরকম 1 মিটার কিউব একটা বাক্স আপনি যেই কোর্স এগ্রিগেটটা ব্যবহার করবেন ওই কোর্স এগ্রিগেটটা দিয়ে ফিল আপ করেন, আপনি এটার মধ্যে মনে করেন পাথর বললেন বা মনে করেন ব্রিক চিপস বললেন, এই পুরো 1 মিটার কিউবের মধ্যে এই পাথরগুলোর মাঝখানে মাঝখানে ভয়েড থাকবে না বা গ্যাপ থাকবে না? Yes sir. আর যদি আপনার এই এগ্রিগেটটা ভিজা থাকতো মানে ওয়েট থাকতো ভিজা, তাহলে এই ভয়েড গুলোর মধ্যে কি থাকতো? পানিও থাকতো। এখন মনে করেন আপনি এগ্রিগেটটারে পুরোটারে শুকায় ফেলছেন, এটার মধ্যে কি নাই? কোনো পানি নাই। আপনি এটাকে কেমনে শুকাইছেন? ওভেনের মধ্যে শুকাইছেন। ওভেনের মধ্যে ঢুকায় একদিন মনে করেন ওভেনের মধ্যে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছেন, তাহলে এই এগ্রিগেটের মধ্যে যদি কোনো পানি থাকে ওটাকে থাকতে পারবে না স্যার। ওভেনের মধ্যে যদি আপনি একদিন 150 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এগ্রিগেটটারে গরম করেন, বা একদিন না মনে করেন 4-5 ঘন্টাও গরম করেন, এটার নির্দিষ্ট সময় আছে, বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন টাইম মানে সেট করতে হয়। বাট আপনি যদি ওভেনের মধ্যে ড্রাই করেন, এই এগ্রিগেটের মধ্যে আর কোনো বা এগ্রিগেটের সারফেস আর কোনো পানি লাগা থাকতে পারবে? না স্যার। না স্যার। এটাকে বলে হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন। কি বলে? ওভেন ড্রাই কন্ডিশন। সংক্ষেপে বলে ওডি। ওডি কন্ডিশন বলে। কি বলে? ওডি। ওডি। ওডি কন্ডিশন। যাই হোক, তো এরকম আপনার এগ্রিগেট একদম মনে করেন ওভেন ড্রাই কইরা শুকানোর পরে মানে এগ্রিগেটের মধ্যে মনে করেন কোনো পানিও নাই, সব পানি হচ্ছে আপনি ওভেনের মধ্যে ঢুকায় শুকায় ফেলছেন। তখন যদি আপনি ওই শুকনা এগ্রিগেট বা ড্রাই এগ্রিগেটটা দিয়ে এই 1 মিটার কিউব বাক্সটা ফিল আপ করেন, জাস্ট মনে করেন এগ্রিগেট গুলো ভরছেন, পুরো বাক্সটা কি এক্স্যাক্টলি ফিল আপ হবে? এগ্রিগেট গুলোর মাঝখানে মাঝখানে ভয়েড থাকবে না? এই যে এই গ্যাপ গুলা ভয়েড থাকবে? জি স্যার। আপনি যদি এবার একটা রড দিয়ে মনে করেন টেম্পিং করেন, মানে হচ্ছে কি করবেন? এই এগ্রিগেট গুলোকে বাড়ি দিবেন, গুতাবেন। আপনি যদি টেম্পিং করলে এই ভয়েড স্পেস গুলো মিনিমাইজ হয়ে উপরে আরো জায়গা বাড়বে না? ওই মুড়ির টিনে যেমন মুড়ি ভরা ঝাঁকায় ঝাঁকায়, জি জি স্যার। স্যার। জি স্যার। উপরে আরো জায়গা বাড়লে আপনি আরো এগ্রিগেট ভরতে পারবেন না? জি স্যার। তার মানে বলছে যদি আপনি এরকম রডিং, দেখেন ড্রাই রডেড বাল্ক ডেনসিটি, মানে আপনি যদি শুকনো এগ্রিগেট এরকম রডের মাধ্যমে গুতায় গুতায় এই বাক্সটার মধ্যে ভরেন, তাহলে আপনি 1 মিটার কিউব একটা বাক্সের মধ্যে কতটুকু এগ্রিগেট ভরতে পারবেন? 1600 কেজি এগ্রিগেট ভরতে পারবেন। 1600 কেজি পার মিটার কিউব। এবার বুঝতে পারছেন? তার মানে ড্রাই রডেড বাল্ক ডেনসিটি কত? 1600 কেজি পার মিটার কিউব। তাহলে এই মানটার অর্থটা তো বুঝতে পারছেন যে এটা আসলে কি দেয়া আছে এগ্রিগেটের, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝলে। এবার দেখেন অ্যাডজাস্টমেন্ট ফর এগ্রিগেট ময়েশ্চার। আপনি যে কোর্স এগ্রিগেটটা ব্যবহার করবেন ওইটার ড্রাই রডেড বাল্ক ডেনসিটি কত এটা
দেয়া আছে, কিন্তু এই যে পাথর বা ব্রিক চিপস আপনি ব্যবহার করবেন, এটা ব্যবহার করার সময় কিছু পানি শোষণ করবে না, অ্যাবজর্ব করবে না? এটা তো কিছু পানি অ্যাবজর্ব করবে না? Yes, sir. জিনিসটা হচ্ছে দেখেন, জি, আপনি স্যার। যে কংক্রিট বানাবেন, কংক্রিটটার মধ্যে কি আছে? সিমেন্ট আছে না, প্লাস ফাইন এগ্রিগেট আছে না, প্লাস কোর্স এগ্রিগেট আছে না, প্লাস Yes. ওয়াটারও আছে না? Yes, sir. আপনি যখন সবকিছু চিন্তা করে একটা নির্দিষ্ট পরিমাণ পানি যোগ করবেন, মনে করেন আপনি চিন্তা করছেন আমার এই 30 মেগাপ্যাসকেল স্ট্রেংথের কংক্রিট বানাইতে হইলে 2 মগ পানি যোগ করতে হবে। 2 মগ কত? 2 মগ। আপনি হিসাব করে দেখছেন, আপনি যদি এক্স্যাক্টলি 2 মগ। 2 মগ পানি যোগ করেন, এই 2 মগ পানির মধ্যে অল্প একটু পানি এই কোর্স এগ্রিগেট শোষণ করে ফেলবে না? Yes, sir. কারণ কোর্স এগ্রিগেটটা তো শুকনা, ড্রাই, জি স্যার। তার তো পানির প্রতি একটা আকর্ষণ আছে, সে তো হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক মানে কি? পানির প্রতি অ্যাট্রাকশন আছে তার। তো সে যেহেতু কিছু পানি অ্যাবজর্ব করবে, তাহলে কি এক্স্যাক্টলি 2 মগ যোগ করলে হবে পানি? না স্যার, একটু বাড়বে। একটু বেশি যোগ করতে হবে না? Yes, sir. তার মানে এখানে বলে দেয়া আছে যে স্যার কোর্স এগ্রিগেট, আপনার কথা স্যার বেঁধে বেঁধে যাচ্ছে স্যার। কি করব বলেন, মানে আপনি কোর্স এগ্রিগেট যতটুকু যোগ করবেন, কোর্স এগ্রিগেট তাদের নিজেদের মানে আয়তনের বা নিজেদের ওজনের কত পার্সেন্ট পানি শোষণ করবে? 1%। তার মানে কোর্স এগ্রিগেটের জন্য একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে পানিতে। এটা কি বুঝতেছেন? Yes, sir. মানে যতটুকু পানি আসলে আপনি যোগ করার কথা, তার থেকে কি করতে হবে? একটু বেশি করতে একটু হবে, বেশি কারণ করতে হবে। কোর্স এগ্রিগেট কিছু পানি অ্যাবজর্ব করে ফেলবে। বোঝা গেছে? Yes, sir. তাহলে ওয়াটার অ্যাবজর্পশন ফর কোর্স এগ্রিগেট কত বলা আছে? 1%। এবার দেখেন ফ্রি সারফেস ময়েশ্চার 1%। অফ ফাইন এগ্রিগেট। এবার দেখেন কোর্স এগ্রিগেট তো ছিল শুকনা, সে হচ্ছে পানি শোষণ করছে, কিন্তু ফাইন এগ্রিগেট মানে বালি, আপনি যদি দেখেন মানে বালি দেখতে শুকনা মনে হয়, কিন্তু কিছু বালি যদি হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করেন, তাহলে ভিতরে অল্প অল্প পানি লাগে, বালির মধ্যে অল্প অল্প পানি লাগে থাকে না? Yes, sir. এটা ভিজে গেল রাখতে। এটাকে বলে হচ্ছে এসএসডি কন্ডিশন, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। মানে বুঝছেন? মানে হচ্ছে বালি এরকম মনে করেন অনেকগুলা বালি স্তূপ করে রাখা আছে, বাইরে থেকে দেখতে কি মনে হচ্ছে? শুকনা মনে হচ্ছে না? এটা সারফেস গুলা, Yes, sir. সারফেস গুলা শুকনা, কিন্তু বালির তো ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আছে বা পানি ধারণ ক্ষমতা আছে। সে যতটুকু পানি ধারণ করতে পারে অতটুকু পানি যদি তার মধ্যে থাকে, ওইটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড অবস্থায় আছে। স্যাচুরেশন মানে হচ্ছে আপনার যতটুকু সে পানি খাইতে পারে ততটুকু পানি তার মধ্যে যদি থাকে, এটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশন। তার মানে বালিটা যদি ভিতরে পানি আছে কিন্তু বাইরে থেকে দেখলে শুকনা মনে হচ্ছে, আপনি বালিটাকে ওভেনের মধ্যে ওডি করেন নাই, মানে ওভেন ড্রাই করেন নাই। ওভেন ড্রাই করলে কি হইতো? এই ভিতরের যে স্যাচুরেটেড ওয়াটার ছিল, ওই ওয়াটারটাও পানি মানে বাষ্পীভূত হয়ে উড়ে যাইতো। কিন্তু আপনি বালিটারে ওভেনের মধ্যে ড্রাই করেন নাই, আপনি এটাকে জাস্ট নরমালি আকাশের নিচে ফালায় রাখছেন, তাহলে কি হবে? দেখতে শুকনা মনে হবে, কিন্তু আসলে বালির দানাগুলোর ভিতরে ভিতরে ভয়েড গুলোর মধ্যে কি আছে? পানি আছে না? Yes, sir. স্যার এটাকে বলে হচ্ছে এসএসডি কন্ডিশন। কি বলে? SSD condition. স্যাচুরেটেড SSD সারফেস ড্রাই condition। কন্ডিশন। এখন আমাকে যদি আরেকটা কোশ্চেনের আনসার কেউ দিতে পারেন, তাকে আমি হচ্ছে 1 মার্ক বোনাস দিব। একটা বালির এসএসডি অবস্থায় ওজন বেশি হবে নাকি ওভেন ড্রাই অবস্থায় ওজন বেশি হবে? SSD অবস্থায় স্যার, ওজন SSD বেশি হবে। স্যার এসএসডি অবস্থায় স্যার। কেন? কারণ স্যার বালির কারণ সাথে পানি থাকবে। বালির সাথে স্যার পানি আসে না, ময়েশ্চার আছে। হ্যাঁ, কারণ এসএসডি অবস্থায় বালিটা দেখতে শুকনা মনে হইলো, আসলে ভিতরে পানি আছে, তাহলে ওজন করলে বালির সাথে পানির ওজনটা অতিরিক্ত যোগ হবে না? জি স্যার। Yes, sir. কিন্তু আমি যদি এটার ওভেনের মধ্যে স্যার। ঢুকায় শুকাইতাম, তাহলে তো পানিটা বাষ্পীভূত হয়ে চলে যেত, শুধু বালিটাই থাকতো ওডি অবস্থায়। তার মানে ওডি অবস্থায় ওজন কম হবে, এসএসডি অবস্থায় ওজন কি হবে? বেশি হবে। তাহলে এই যে বেশি। তাহলে দেখেন এখন বালির কি বলছে যে 2%, মানে বালিটা হচ্ছে আপনার 2% পানি আগের থেকে অ্যাবজর্ব করে রাখতে পারে। তো যেহেতু আগের থেকে 2% পানি বালির মধ্যে ঢুকা বসে আছে, তাইলে কি আর 2 মগ পানি যোগ করার দরকার আছে? 2 মগ থেকে একটু কম যোগ করলেই হয় না? কম যোগ করলে হয়। তার মানে আপনার জি, স্যার। যেই এক্স্যাক্টলি পানির যেই পরিমাণটা আসবে, কোর্স এগ্রিগেট যেহেতু 1% পানি অ্যাবজর্ব করতে পারে, ওই এক্সাক্ট পরিমাণের সাথে কিছু অতিরিক্ত পানি যোগ করতে হবে। আর ফাইন এগ্রিগেট যেহেতু আগে থেকে কিছু পানি অ্যাবজর্ব করে রাখতে পারে, এই জন্য ফাইন এগ্রিগেটের জন্য কিছু পরিমাণ পানি বাদ দিতে হবে। বুঝতে পারছেন? Yes, sir. কোর্স এগ্রিগেট যেহেতু পানি অ্যাবজর্ব স্যার। করবে, এই জন্য কিছু পানি বাদ দিতে হবে।
যেই পানির পরিমাণটা আসবে, যদি 2 মগ আসে 2 মগ থেকে কিছু পানি বাদ দিব। আর ফাইন স্যার, এগ্রিগেট যেহেতু কিছু ময়েশ্চার অ্যাবজর্ব করে রাখতে পারে, এজন্য 2 মগ থেকে কিছু পানি বাদ দিয়ে দিব। বুঝতে পারছেন? জি স্যার, কোর্স প্রথমটা বাদ এগ্রিগেটের জন্য দিয়ে পানির যোগ পরিমাণ করতে বাড়াইতে হবে। হবে, যোগ জি করতে স্যার। হবে, আর ফাইন এগ্রিগেটের জন্য পানির পরিমাণ বিয়োগ করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আশা করি এতটুকু সবাই। আচ্ছা, আর কংক্রিটটা, যে কংক্রিটটা আমি বানাবো, দেখেন কি বলা আছে, নন এয়ার এন্ট্রেন্ট কংক্রিট। তার মানে আপনি কংক্রিটের মধ্যে কোন রকমের কোনো বাতাস ঢুকতে দিবেন? দিবেন না। আমরা বলছিলাম না, মনে আছে যে আমরা না, স্যার। ইচ্ছা করেই কংক্রিটের মধ্যে একটু বাতাস ঢুকতে দেই অনেক সময়। ওই এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার যোগ করতে হয় যদি বাতাস ঢুকতে দিতে হয়, মনে আছে? লাস্ট ক্লাসে বলছিলাম কংক্রিট পড়ানোর সময়, ভুলে গেছেন? ভুলে গেছেন হয়তো। যাই হোক, তো আমাদের যে অ্যাগ্রিগেটটা আমরা ব্যবহার করব, মানে আমরা যে কংক্রিটটা তৈরি করব, কি বলা আছে, নন এয়ার এন্ট্রেন্ট কংক্রিট। মানে এই কংক্রিটের মধ্যে আপনি কোনো বাতাস ঢুকতে দিবেন? দিবেন নাকি দিবেন না? কেউ কোনো কথা বলেন না কেন? বাতাসকে আপনি অ্যালাউ করবেন নাকি করবেন না? সব কি আছে না চলে গেছে? আছে তো। আচ্ছা, সমস্যা নাই। আমি এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব, দেখি কে কে আছে। ফাহাদ হোসেন রিয়ন আছেন? ফাহাদ হোসেন রিয়ন, দেখেন স্ক্রিন দেখতেছেন না সবাই? জি স্যার। স্ক্রিন বন্ধ হয়ে গেছে। এখন তো আবার দেখতেছেন, এখন দেখতেছেন না? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে কোয়েশ্চেনের মধ্যে কি কি ইনফরমেশন দেয়া আছে, এতটুকু তো বুঝছি। জি স্যার। জি স্যার। আশা করি এতটুকু নিয়ে কোনো প্রবলেম নাই, আমরা কোয়েশ্চেনটা ভালো মতো বুঝলাম। এখন দেখেন, এখন আমার টার্গেট হচ্ছে আমি সব হিসাব নিকাশ করব হচ্ছে একটা 1 মিটার কিউব কংক্রিটের ব্লকের জন্য। ঠিক আছে? আমি একটা কংক্রিটের ব্লক চিন্তা করব, যে কংক্রিটের ব্লকটার উচ্চতা হচ্ছে 1 মিটার কিউব, এই ভূমিটা হচ্ছে 1 মিটার কিউব, আর এই থিকনেস বা পুরুত্ব হচ্ছে কত, 1 মিটার কিউব। মানে তিনটা, সরি 1 মিটার, 1 মিটার, মিটার কিউব না, ভুল বলছি। এগুলো হচ্ছে 1 মিটার করে। তাহলে হচ্ছে আপনার এই কংক্রিটের ব্লকটার আয়তন কত? 1 মিটার 1 কিউব। মিটার কিউব। তাহলে আমরা হচ্ছে যে কাজটা করতেছি, আমরা হচ্ছে 1 মিটার কিউব আয়তনের একটা কংক্রিটের ব্লকের জন্য সবকিছু হিসাব নিকাশ করব। ঠিক আছে? বললাম এটা হচ্ছে আমাদের 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। এখন দেখেন, আমি যদি এই 1 মিটার কিউব কংক্রিটের ব্লকটা বানাই, এই কংক্রিটের ব্লকটার কিছু অংশ সিমেন্ট দিয়ে ফিল আপ থাকবে না? Yes, এই অংশটা কি দিয়ে ফিল আপ থাকবে? সিমেন্ট দিয়ে ফিল আপ থাকবে না? এই অংশটা, মানে এই অংশটুকু ধরলাম আমি, সবকিছু তো একসাথে মিশে থাকবে। জি স্যার। বাট এই 1 মিটার কিউবের 1 মিটার কিউব হচ্ছে পুরো এই কংক্রিট ব্লকটার আয়তন বা ভলিউম। এই 1 মিটার কিউব ভলিউমের কিছু ভলিউম কে ফিল আপ করবে? সিমেন্ট। আচ্ছা, কিছু ভলিউম বালি। ফাইন এগ্রিগেট ফিল আপ করবে না? জি স্যার। মানে বালি। কিছু ভলিউম বললাম এই ভলিউমটুকু, কিছু ভলিউম কে ফিল আপ করবে? কোর্স এগ্রিগেট। কোর্স এগ্রিগেট। কোর্স এগ্রিগেট ফিল আপ করবে। কিছু ভলিউম ওয়াটার। ওয়াটার। ওয়াটার ফিল আপ করবে। আর উপরে একটু খালি জায়গা আছে না? জি স্যার। কিছু ভলিউম ফিল আপ করবে হচ্ছে এয়ার। আমি বাইরে থেকে অতিরিক্ত বাতাস ঢুকতে দিব না, কিন্তু ন্যাচারালি কংক্রিটের মধ্যে কিছু বাতাস থাকে এবং এটা ধরে নেওয়া হয় 1 থেকে 2% মতো। ঠিক আছে? এটা হচ্ছে ন্যাচারালি থাকবে। তার মানে এই যে 1 মিটার কিউব ভলিউমটা পুরো কংক্রিটের, এই 1 মিটার কিউবের মধ্যে আসলে কার কার ভলিউম আছে? সিমেন্টের ভলিউম আছে, ফাইন এগ্রিগেটের ভলিউম আছে, কোর্স এগ্রিগেটের ভলিউম আছে, ওয়াটারের ভলিউম আছে, এয়ারের ভলিউম আছে না? এই সব কিছু মিলায়
সবকিছুর ভলিউম মিলায় আমার কতটুকু হইতে হবে? 1 মিটার কিউব হইতে হবে, তাই না? Yes, sir. জি স্যার। পুরো কংক্রিটের ব্লকটার ভলিউম হইতে হবে 1 মিটার কিউব। আমি জি, যদি স্যার। 1 মিটার কিউব একটা ব্লক বানাইতে, একটা 1 মিটার কিউব কংক্রিটের ব্লক বানাবো, যেই ব্লকটার কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 30 মেগাপ্যাসকেল, এরকম 1 মিটার কিউব একটা কংক্রিটের ব্লক বানাইতে আমার কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু ফাইন এগ্রিগেট লাগবে, কতটুকু কোর্স এগ্রিগেট লাগবে, কতটুকু ওয়াটার লাগবে, কতটুকু এয়ার বা বাতাস থাকবে ভিতরে, আমি যদি এই পরিমাণগুলো বের করতে পারি, তাইলে হচ্ছে আমি মানে একটা কনক্রিটের মিক্স বা একটা কনক্রিটের মিশ্রণ তৈরি করতে হইলে একক আয়তনের একটা ভলিউমের জন্য আমি সবকিছু বের করে ফেললাম। তাহলে আমি এই রেশিও গুলা, সিমেন্টের অনুপাত, কোর্স এগ্রিগেটের অনুপাত, ফাইন এগ্রিগেটের অনুপাত, ওয়াটারের অনুপাত, আমি সবকিছু বের করতে পারবো না এখান থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে যেটা করব, 1 মিটার কিউব বা একক আয়তনের একটা কংক্রিটের ব্লক তৈরি করতে কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ ফাইন এগ্রিগেট লাগবে, কি পরিমাণ কোর্স এগ্রিগেট লাগবে, কি পরিমাণ পানি লাগবে, ওয়াটার, এবং কি মানে কতটুকু বাতাস থাকবে, এই সব কিছু আমি হচ্ছে ক্যালকুলেশন করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে এই কাজটা আমরা করি হচ্ছে 10টা স্টেপে। কয়টা স্টেপে করব? 10টা। সবার সামনে খাতা কলম আছে নাকি নাই? জি, কার স্যার। সামনে খাতা কলম নাই? আছে আছে স্যার। আছে তো, স্যার। এবং এই স্টেপ গুলো হচ্ছে, আচ্ছা, এই কনক্রিটের মিক্স ডিজাইন করার বিভিন্ন প্রসিডিউর আছে, বিভিন্ন দেশ বিভিন্ন নিয়ম ফলো করে। আপনার নিয়মগুলো হচ্ছে এসিআই। এসিআই এর পুরো নাম হচ্ছে কি? আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। হচ্ছে বিএস, এটা মানে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, যাই হোক, স্ট্যান্ডার্ড বানানটা ভুল লিখছি। তারপর হচ্ছে আইএস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে বিএসআই, নাকি একটা জিনিস কি আছে, বিআইএস, হ্যাঁ বিআইএস একটা আছে, বিআইএস। বিউরো, বিউরো বানানটা ভুলে গেছি। আমরা এফবিআই বলি না, ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন, এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এই বিএসআই আছে। ঠিক আছে? ব্যুরো বানানটা একটু দেখে নিয়েন, বানানোর জন্য সমস্যা স্যার নাই। BURO স্যার। বিইউআরও তো ব্যুরো বানান এরকম না, বিইউআরও না, এই ব্যুরো মানে হচ্ছে অফিস টাইপের কিছু। একটু দেখেন বানানটা কি, আমার ব্যুরো বানান মাথায় আসতেছে না এখন। এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। একটা ইউ আছে, BURUEA টাইপের কিছু একটা মনে হয় বানানটা, একটু দেখেন। যাই হোক, বানান নিয়ে সমস্যা নেই। এখন দেখেন আমরা হচ্ছে ফলো করব কোনটা আজকে, আমরা ফলো করব হচ্ছে এসিআই, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট একটা গাইডলাইন বলে দিছে এই কনক্রিট মিক্স ডিজাইন করার, আমরা তাদের গাইডলাইনটা ফলো করব। এবং এসিআই এর হচ্ছে এরকম কোড আছে, সবাই বিএনবিসি কোডের নাম শুনছেন না আপনারা? বাংলাদেশে বিল্ডিং ডিজাইন করতে হলে বিএনবিসি Yes, কোড sir. জি স্যার। এরকম এসিআই এর এরকম বিভিন্ন গাইডলাইন আছে। মানে বিএনবিসি যেরকম, সেরকম আমেরিকাতে হচ্ছে এই কনক্রিটের কাজ কারবার করার জন্য গাইডলাইন গুলা বা নীতিমালা গুলা বানায় হচ্ছে এসিআই। তো এসিআই এর গাইডলাইন, আরে এটা কাজ করে না কেন? আপনার এসিআই গাইডলাইন হচ্ছে 211.1। এই সেকশনে গেলে আপনি হচ্ছে এই কনক্রিট মিক্স ডিজাইনের গাইডলাইন গুলা পাবেন। আপনি যদি এসিআই কোড ডাউনলোড করতে পারেন গুগল থেকে, ডাউনলোড করে হচ্ছে এই 211.1 গেলে কনক্রিট কিভাবে মিক্সার ডিজাইন করতে হবে কনক্রিটের, এই সংক্রান্ত গাইডলাইন গুলো আপনারা পাবেন। তো আমাদের কাছে গাইডলাইন গুলো আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, এখানে বলা আছে। বাট আপনারা যদি পুরো এসিআই কোড নামান, ওই কোড থেকে 211.1 এই সেকশনে গেলে এটা পাবেন। যাই হোক, তো ওইখানে হচ্ছে আপনার কিছু স্টেপ বলা আছে, স্টেপ গুলো হচ্ছে সহজে বোঝার জন্য, মানে আমরা আমাদের মতো করে একটু মানে আমি যেভাবে বলবো এভাবেই বলা আছে, হয়তো একটা দুইটা স্টেপ মাঝখানে না মিলতে পারে, দেখবেন হয়তো আমি বেশি বলতেছি। আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে কিছু স্টেপ বাড়াইছি। ঠিক আছে? এসিআই তে বলা আছে 9টা স্টেপ, এবং ওইখানে সিরিয়ালটা একটু একটু মানে অঙ্কটা করতে গেলে একটু দেখবেন উল্টাপাল্টা মনে হয়। এই জন্য আমি আমার মতো সিরিয়াল গুলো সাজাই নিছি, এবং আমি হচ্ছে 10টা স্টেপের অঙ্কটা করবো। ঠিক আছে? বাট এই 10টা স্টেপে আমরা কি ফলো করে করব? এসিআই গাইডলাইন ফলো করে করব। বুঝতে পারছি? দেখেন, প্রথম স্টেপটা হচ্ছে স্টেপ 1, চয়েস অফ স্লাম্প। আপনার আজকে তো কোশ্চেনে স্লাম ভ্যালু বলা আছে কত, 75 থেকে 100 মিটার মিলিমিটার।
বাট যদি না বলতো তাহলে আপনার একটা স্লাম ভ্যালু ঠিক করা লাগতো। এটা কিভাবে ঠিক করে আমরা দেখবো। স্টেপ 2 হচ্ছে চয়েস অফ ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট। এই ভ্যালুটা কোশ্চেনে দেয়া আছে কত, আপনি হাইয়েস্ট কত সাইজের এগ্রিগেট ব্যবহার করবেন, 19 মিলিমিটার বলা আছে না। স্যার 19 mm। Yes, এই sir. ভ্যালুটাও যদি দেয়া না থাকতো এটাও বাইর করার সিস্টেম আছে, আমরা ওটাও দেখবো, বাট যেহেতু দেয়া আছে আমাদের জন্য সুবিধা হয়েছে। আচ্ছা, স্টেপ 3 তে করতে হবে এভারেজ স্ট্রেংথ অফ কনক্রিট। আচ্ছা, আমাদের এই যে একটা মান দেয়া আছে ইন্ডিভিজুয়াল একটা কংক্রিটের ব্লকের স্ট্রেংথ হইতে হবে 30 মেগাপাস্কেল, বাট আমরা সেফ সাইডে থাকার জন্য এভারেজ মানটা, কারণ আমি যখন সিলিন্ডার নিব 30টা বা 40টা এগুলো নিয়ে ভাঙবো, কোনোটার স্ট্রেংথ হইতে পারে 30 থেকে কম, কোনোটার হইতে পারে 30 থেকে বেশি। তো সবগুলা মিলায় এভারেজ করার পরে যেন স্ট্রেংথটা হচ্ছে সেফ সাইডে থাকতে পারি, আমরা 30 এর উপরে থাকতে পারি, ওই জন্য একটা এভারেজ স্ট্রেংথ বাইর করতে হবে। ঠিক আছে, যেটা বাইর করতে হইলে আমার কি লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান লাগবে বলছিলাম না, এই মানটা ব্যবহার করে একটা এভারেজ স্ট্রেংথ বাইর করব। এই মানটা দেয়া না থাকলেও বাইর করা যায়, কেমনে বাইর করে সেটাও দেখবো আজকে। তাহলে 3 নাম্বার স্ট্রেংথ মানে 3 নাম্বার স্টেপ কোনটা বুঝতে পারছেন, স্টেপ 3। এই যে একটা কনক্রিট মনে আছে ব্রিক পড়ার সময় আমরা এভারেজ স্ট্রেংথ ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ পড়ছিলাম। জি স্যার। ব্রিকের এভারেজ স্ট্রেংথটা কি ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ থেকে একটু বেশি ধরা লাগছিল না। জি স্যার। ওরকম আপনার আজকে একটা কনক্রিটের ব্লকের ইন্ডিভিজুয়াল স্ট্রেংথ দেয়া আছে 30 মেগাপাস্কেল, কিন্তু আমরা সেফ সাইডে থাকার জন্য এটার এভারেজ স্ট্রেংথটাকে আর একটু বাড়ায় ধরে ওইটাকেই আমরা মানে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ ধরে ডিজাইন করব সেফ সাইডে থাকার জন্য, ওই বেশিটাকেই ধরবো আমরা, যে বেশিটা এভারেজ করলে আসবে। যাই হোক, স্টেপ 4 হচ্ছে, দেখেন স্টেপ 4 হচ্ছে এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার এন্ড এয়ার কন্টেন্ট। আমরা কতটুকু পানি মিশাবো, এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার Water. এন্ড এয়ার কন্টেন্ট, এবং কতটুকু বাতাস আমি এলাও করব। আর বাতাস যদি বাইরে থেকে এলাও না করি তাহলে ন্যাচারালি কতটুকু বাতাস আগে থেকে ঢুকে মানে কংক্রিটের মধ্যে বসে আছে, আমি এইটা হচ্ছে স্টেপ 4 এ বাইর করব। স্টেপ 5 এ হচ্ছে দেখেন সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও, আমি কতটুকু পানির সাথে কতটুকু সিমেন্ট মিশাবো, এটা হচ্ছে স্টেপ 5 এ বের করতে হবে। সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও আমি সংক্ষেপে লিখলাম, ওয়াটারের ডব্লিউ সিমেন্টের সি, এটা হচ্ছে আমার স্টেপ 5। স্টেপ 6 হচ্ছে এস্টিমেশন অফ সিমেন্ট কন্টেন্ট। আপনি যদি মানে ওয়াটার আর সিমেন্টের রেশিও পেয়ে যান, দেখেন আপনি স্টেপ 4 এ কি করতেছেন, স্টেপ 4 এ আপনি কতটুকু পানি মিশাবেন, এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার, আপনি পানির পরিমাণটা বের করতেছেন না স্টেপ 4 এ, করতেছেন। জি স্যার। Yes, sir. এরপর আপনি যদি স্টেপ 5 এ ওয়াটার সিমেন্ট রেশিও মানে পানি আর সিমেন্টের অনুপাত বাইর করতে পারেন, আপনি পানির পরিমাণ জানেন, আপনি পানি আর সিমেন্টের অনুপাত বাইর মানে জানেন, তাহলে আপনি এখান থেকে সিমেন্টের পরিমাণটা বাইর করে ফেলতে পারবেন না। Yes, sir. তাহলে স্টেপ 6 এ হচ্ছে এস্টিমেশন অফ সিমেন্ট কন্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন স্টেপ 7। স্টেপ 7 এ হচ্ছে আমি ফাইনাল মানে সিমেন্ট কন্টেন্ট কতটুকু যোগ করব বাইর করে ফেলছি, এবার আমাকে বাইর করতে হবে এস্টিমেশন অফ কোর্স এগ্রিগেট কন্টেন্ট, কতটুকু কোর্স এগ্রিগেট বা আমি ব্রিক চিপ বা পাথর যোগ করব। সিএ মানে কি, কোর্স এগ্রিগেট। Course aggregate. আচ্ছা কোর্স এগ্রিগেটও বের করে ফেলছি। স্টেপ 8 এ আমাকে বের করতে হবে এস্টিমেশন অফ ফাইন এগ্রিগেট কন্টেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে স্টেপ 9, আমাদের আর দুইটা স্টেপ খালি আছে। অ্যাডজাস্টমেন্ট ফর এগ্রিগেট ময়েশ্চার, ওই যে কোর্স এগ্রিগেট কিছু পানি শোষণ করবে, আবার ফাইন Yes. এগ্রিগেটে আগে থেকে কিছু পানি ঢুকে বসে আছে, আমাকে স্টেপ 9 এ ওই পানির জন্য কারেকশন করতে হবে পানির পরিমাণে। অ্যাডজাস্টমেন্ট অফ অথবা অ্যাডজাস্টমেন্ট ফর এগ্রিগেট ময়েশ্চার।
আচ্ছা, আর হচ্ছে লাস্ট হচ্ছে স্টেপ 10। স্টেপ 10 এ কি? ট্রায়াল ব্যাচ অ্যাডজাস্টমেন্ট। আপনি হচ্ছে ওই রেশিওটা ফিক্স করবেন, কর্তৃকের সাথে কর্তৃক মিলাবেন। ট্রায়াল ব্যাচ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? তাহলে 10টা স্টেপ বুঝতে পারছেন? জি স্যার। 10টা স্টেপ এখন আমরা সিরিয়ালি যদি দেখি, স্যার। আমাদের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা কি? চয়েস অফ স্লাম, চয়েস অফ স্লাম। চয়েস অফ স্লাম। এখন স্লাম ভ্যালু আমাদের কোশ্চেনে কত বলা আছে? 30 মেগাপিক্সেল। স্লাম ভ্যালু বলা আছে 75 থেকে 100 মিলিমিটার। ইয়েস ও স্যার। স্যার। তাইলে এখন যদি স্লাম ভ্যালু না দেয়া থাকতো তাহলে আমরা কি করতাম? মনে করেন আমি আপনাদেরকে পরীক্ষার সময় কোশ্চেনে স্লাম ভ্যালু বলি নেই, তখন কি করতেন? কান্নাকাটি করতেন? না স্যার। দেখাই দিবেন স্যার আপনি। দেখেন আমাদের স্টেপ 1 হচ্ছে চয়েস অফ স্লাম। আমাদের আজকের স্লাম ভ্যালু কত দেয়া আছে? 75 থেকে 100। 75 থেকে 100। 75 থেকে 100। এখন মনে করেন কোশ্চেনে স্লাম ভ্যালু দেয়া নাই, ঠিক আছে? দেয়া না থাকলে কি করবেন? যদি দেয়া না থাকে, দেয়া না থাকলে হচ্ছে দেখেন আপনার এসিআই এর যে গাইডলাইন গুলা আছে, এই গাইডলাইন গুলা আমি মানে টেবিল গুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। এরকম অনেকগুলা টেবিল আছে কোত্থেকে মানে কি ব্যবহার করবেন না করবেন। দেখেন আজকে আমাদের কোশ্চেনে বলা আছে আমরা কি কাস্টিং করব, বিম কাস্টিং করব না, মানে বিম ঢালাই দিব না। জি স্যার। এবার হচ্ছে দেখেন এসিআই গাইডলাইন গুলা আমি আপনাদেরকে দিয়ে দিব এরকম। এখানে দেখেন তো অনেকগুলা টেবিল আছে। প্রথম টেবিলটা দেখে কি মনে হচ্ছে? টাইপ অফ কনস্ট্রাকশনের সাথে স্লাম ভ্যালুর একটা সম্পর্ক টেবিল না এটা? জি স্যার। আমাদের আজকে কি আমরা রেইনফোর্সমেন্ট মানে ফাউন্ডেশন ওয়াল এন্ড ফুটিং রেইনফোর্সড মানে রড আছে এরকম ফাউন্ডেশন ফুটিং বানাবো না? প্লেন না, ফুটিং কেশন আমরা বানাবো না? না স্যার। বিম এন্ড রেইনফোর্স ওয়াল আমরা বিম বানাবো না? ইয়েস স্যার। আমরা কি কলাম বানাবো? কলামও বানাবো না? আমরা কি পেভমেন্ট এন্ড স্ল্যাব বানাবো না? আমরা মাস কংক্রিট আমরা জানি যে আমরা বিম ঢালাই দিব। তো বিম ঢালাইয়ের জন্য আমাদের এই স্লাম ভ্যালু কত বলা আছে? 25 থেকে 100। যদি 25 কোশ্চেনে থেকে 75 থেকে 100 মিলিমিটার স্লাম ভ্যালু দেয়া না থাকতো তাহলে আমি এই টেবিলটা ব্যবহার করে, এটা কত নাম্বার টেবিল? এটা কোনো নাম্বার আছে দেখি দাঁড়ান। না, এই টেবিলের কোনো নাম্বার নাই, নাম্বার ছাড়া টেবিল। বাট মেইন কথা হচ্ছে এই টেবিলটা ব্যবহার করে আপনি স্লাম ভ্যালু 25 থেকে 100 মিলিমিটার বের করতে পারতেন না? জি স্যার। পারতেন, ঠিক আছে? তার মানে হচ্ছে যদি কোশ্চেনে স্লাম ভ্যালু বলে দেয়া না থাকে সেই ক্ষেত্রে 25 100 ধরে। আনতেক যে 25 100 ধরলে হবে না। আমি যদি বলি যে কলাম বানাইতে হবে তাহলে কলামের জন্য যেটা দেয়া আছে ওইটা ধরতে হবে। আমি যদি বলি স্ল্যাব ঢালাই দিতে হবে তাহলে স্ল্যাবের জন্য যেটা দেয়া আছে ওখানে যেগুলা দেওয়া আছে। তার মানে দেয়া না থাকলে টেবিল ইউজ করে বের করতে হবে। মনে থাকবে? ইয়েস স্যার। জি স্যার। টেবিলটা কিসের টেবিল? টাইপস অফ কনস্ট্রাকশনের সাথে কি টাইপের কনস্ট্রাকশন? এটা কি বিম না কলাম না স্ল্যাব? টাইপস অফ কনস্ট্রাকশন ভার্সেস স্লাম ভ্যালু, এই টেবিলটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার স্লাম ভ্যালুর কাজ শেষ। আমাদের স্টেপ 2 কি? চয়েস অফ ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট না? ইয়েস স্যার। এবার আমরা স্টেপ 2 তে যাই। স্টেপ 2 চয়েস অফ ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট। আমাদের এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত দেয়া আছে?
স্যার 19 19 কি? মিলিমিটার স্যার। তাহলে আমাদের ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট ইজ ইকুয়াল টু দেয়া আছে কত মিলিমিটার? 19 মিলিমিটার। 19 মিলিমিটার। যদি কোশ্চেন এটা না দেয়া থাকতো তাহলে কি করতাম? ওই টেবিল এসিআই যে দেখতাম। গাইডলাইন টেবিল। ইয়া দেখতাম যে অ্যাগ্রিগেটের সাইজের কোনো টেবিল আছে নাকি, একটু খুঁজতাম, দেখি তো খুঁজে দেখি আছে নাকি কিছু। প্রথমটা হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশনের সাথে স্লাম ভ্যালু, তাহলে এই টেবিল আমাদের কাজে আসবে না। এরপরের টেবিলটা কি দেখি, এরপরের টেবিলটা স্লাম ভ্যালুর সাথে ওয়াটার টোয়াটারের কিছু একটা। অ্যাগ্রিগেটের সাইজের কোনো কাহিনী নাই এখানে, অ্যাগ্রিগেটের সাইজ লাগবে, তাইলে অন্য টেবিল থেকে বাইর করতে হবে। দাঁড়ান, তাইলে এটাও তো কোনো কাজ আসতেছে না। এটা হচ্ছে আপনার কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে আপনার ওয়াটার সিমেন্ট রেশিও বাইর করার। হ্যাঁ, এটাও কোনো কাজ আসতেছে না। তাইলে তাইলে কোত্থেকে বাইর করব? দেখেন এই যে টেবিল 10.5, এই যে টেবিল 10.5, আপনি যদি ফাইন এগ্রিগেটের ফাইনেস মডুলাস জানেন, ফাইন এগ্রিগেট কি বালি না? জি স্যার। আপনি যদি বালির এফএম জানেন, তাহলে ওই এফএম থেকে নমিনাল ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, আপনি হচ্ছে আপনার এগ্রিগেটের হাইয়েস্ট সাইজ কত মিলিমিটার আপনি ব্যবহার করবেন ওইটা আপনি বাইর করতে পারবেন। এখন দেখেন আমাদের কোশ্চেনে এফএম বলা আছে কত? স্যার 3 মিলিমিটার মনে হয়েছিল স্যার। Volume of coarse aggregate per unit volume in different fine aggregate, volume of coarse aggregate per unit volume. 0.62 টা করতে গেছে এখানে 2.80। আচ্ছা দাঁড়ান, আমাদের 19 মিলিমিটার যদি দেয়া না থাকতো তাহলে কিভাবে বের করতাম? 0.62 লাগতো, 2.80 লাগতো। 0.62 টা করতে গেছে, the value can be increased up to 10%. Pavement volume, হ্যাঁ বুঝতে পারছি মনে হয়। আমাদের এই ফাইন এগ্রিগেটের এফএম দেয়া আছে কত? 2.80 না? দাঁড়ান দেখি ফাইন এগ্রিগেটের কি কি দেয়া আছে একটু দাঁড়ান। আমাদের কোশ্চেনটা কই? এই দেখেন আমাদের ফাইন এগ্রিগেটের, আমাদের ফাইন এগ্রিগেটের এফএম কত দেয়া আছে? 19 মিলিমিটার বলা আছে না? यस सर। ও সরি, একটু ভুল করছি। সেটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ কতটুকু নিতে পারবেন এটা আপনি টেবিল থেকে পাবেন না, একটু ভুল করছি। ঠিক আছে, এটা আপনি কি করতে পাবেন না? টেবিল থেকে। এটা আপনি টেবিল থেকে পাবেন না, এটা হচ্ছে আপনাকে নিজেকে বুঝতে হবে। এই দেখেন আপনাকে তিনটা জিনিস খেয়াল করে বুঝতে হবে যে আপনি এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কতটুকু অ্যালাউ করবেন। একটু দেখেন, 1/5 of the narrowest dimension between sides of form। আপনি কংক্রিটটা বা বিমটা ঢালাই দেওয়ার সময় একটা এরকম ফর্মওয়ার্ক তৈরি করবেন না কাট দিয়ে? জি স্যার। এই ফর্মওয়ার্কের মধ্যেই তো আপনি কংক্রিটটা ঢালাই দিবেন, তারপর ফর্মওয়ার্কটা খুলে ফেলবেন। এটার এই যে ন্যারো ডাইমেনশন, মানে এই কর্নারের যে ডাইমেনশন, এই কর্নারের ডাইমেনশনের 1/5 হইতে পারবে আপনার এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ। এটা হচ্ছে একটা শর্ত। 1/3 দ্য ডেপথ অফ স্ল্যাব। আপনি যদি ছাদ ঢালাই দেন, ঠিক আছে, আপনি যদি সরি প্রথমটা ভুল বলছিলাম, 1/5 মানে হচ্ছে 5/1 মানে আপনার এই ন্যারো ডাইমেনশন মানে এই কর্নার যদি 5 ইঞ্চি স্পেস থাকে কর্নারে, তাহলে 5/1 কত? 1 ইঞ্চি না? জি স্যার। আপনার এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ হইতে পারবে তখন 1 ইঞ্চি। 1/3 অফ দ্য ডেপথ অফ দ্য স্ল্যাব। এই যে আপনি স্ল্যাব ঢালাই যদি দেন, এই স্ল্যাবের থিকনেস যদি 6 ইঞ্চি হয়, তাহলে 6 ইঞ্চির 3/1 হইতে পারবে হচ্ছে গিয়া আপনার এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ। তাহলে 6 ইঞ্চিকে 3 ভাগ করলে কত হয়? 2 করে না? 2 2 2 করে 3 ভাগ করলে, তাহলে 3/1 কত? 2 ইঞ্চি না? জি স্যার। তার মানে আপনার এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ স্ল্যাবের ক্ষেত্রে হইতে পারবে, যদি স্ল্যাবটার থিকনেস বা পুরুত্ব 6 ইঞ্চি হয়, 2 ইঞ্চি হইতে পারবে ম্যাক্সিমাম সাইজ এগ্রিগেটের। আর 3/4 অফ দ্য মিনিমাম ক্লিয়ার স্পেসিং বিটুইন ইন্ডিভিজুয়াল রেইনফোর্সিং বার। আপনি যে যদি বিম তৈরি করেন, এই বিমের মধ্যে আপনি রড দিবেন না একটার পর একটা রড, এক রড থেকে আরেক রডের যে দূরত্ব তার 3/4 3/4 সমান হইতে পারবে
অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ। তো আপনাদের এত ঝামেলা করতে হবে না আজকে, কারণ আপনার কোশ্চেন অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত বলা আছে? 19 মিলিমিটার কোশ্চেনে বলাই আছে। তো এখান থেকে আমরা সরাসরি, যদি বলে দেয়া না থাকতো তার এই জিনিসগুলো আপনার জানতে হবে। তার মানে এই জিনিসগুলো জানতে হলে আপনার ফিল্ডে যাওয়া লাগবে, বা একদম পুরো ডিজাইন আপনার জানতে হবে। এক রড থেকে আরেক রডের ক্লিয়ার কভার বা দূরত্ব কতটুকু আছে, এটাকে আমি যদি আপনাকে ডিটেইলস ডিজাইন না দিই আপনি জানবেন? না স্যার। জানবেন না। আপনি যদি আপনাকে স্ল্যাবের থিকনেস না বলে দিই আপনি কি জানবেন? না স্যার। আর ফর্মওয়ার্ক যদি আপনি তৈরি নাই করেন তাহলে ফর্মওয়ার্কের দুইটা সাইডের মধ্যে ন্যারোয়েস্ট ডিসটেন্স কতটুকু আছে আপনি জানবেন? না স্যার, এগুলো তো জানা যাবে না। আপনাকে এগ্রিগেটের সাইজটা হচ্ছে বলে দেওয়া থাকতে হবে, অথবা বলে দেওয়া না থাকলে আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন হচ্ছে এই জিনিসগুলো থেকে আপনি এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কতটুকু অ্যালাউ করতে পারবেন ওটা আপনাকে ঠিক করতে হবে। আজকে আমরা কতটুকু ধরে নিছি? 19 মিলিমিটার আমরা ধরে নিছি। তাহলে আমাদের স্টেপ 1 আর 2 শেষ না? স্টেপ আমাদের 3 নাম্বার স্টেপ কি? স্টেপ 1 শেষ, স্টেপ 2 শেষ। 3 নাম্বার স্টেপ কি? স্যার 3 নম্বরের স্টেপ হচ্ছে স্যার এভারেজ স্ট্রেংথ অফ কংক্রিট। স্ট্রেংথ অফ এগ্রিগেট বের করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এভারেজ স্ট্রেংথ অফ এগ্রিগেট বের করার হচ্ছে অনেকগুলো উপায় আছে। আমরা এখন স্টেপ 3 তে আসলাম। আচ্ছা, স্টেপ 2 তে তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা হচ্ছে ফর্মওয়ার্কের ন্যারো ডাইমেনশন, একটা হচ্ছে স্ল্যাবের থিকনেস, আর এটা হচ্ছে ক্লিয়ার স্পেসিং বিটুইন বার্স। এগুলোর উপর বেস করে হচ্ছে কোনোটার 5 ভাগের 1 ভাগ, কোনোটার 3 ভাগের 1 ভাগ, কোনোটার 3/4, এইভাবে করে হচ্ছে আপনার এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজটা ফিক্স করতে হবে। দেখলেন একটু আগে? জি স্যার। তো যেহেতু কোশ্চেনে এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ 19 মিলিমিটার বলেই দেয়া আছে, তো আমাদের আর সমস্যা নাই, আমরা জানি। এখন হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 কি? এভারেজ স্ট্রেংথ অফ কংক্রিট। এই এভারেজ স্ট্রেংথ বাইর করার কিছু সূত্র আছে, এগুলো মনে রাখতে হবে সূত্রগুলো। আমরা যদি স্টেপ 3 তে তাকাই তাহলে হচ্ছে দেখেন কি কি সূত্র মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে একটা টেবিল করব, এই টেবিলটার মধ্যে সব কন্ডিশন গুলো লিখে আছে দেখেন। এই টেবিলটা প্রবাবলি আপনাদেরকে দিয়ে দিব, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট টেবিলটা কিভাবে ব্যবহার করতে হয় একটু দেখেন। এই টেবিলটাও মানে মানগুলা বা কি করতে হবে মুখস্থ করার দরকার নেই, এই টেবিলগুলো দিয়ে দিব। সি বলা আছে নাকি জানেন? আচ্ছা, এ প্রাইম সি কি? কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ না? জি স্যার। আপনার যদি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 20.7 মেগাপাস্কেলের থেকে কম থাকে, কম দেয়া থাকে, তাহলে এফ ক্রিটিক্যাল বা এভারেজ স্ট্রেংথ বের করতে হবে এই ইকুয়েশনটা ব্যবহার করে, যে এফ ক্রিটিক্যাল সমান সমান এফ প্রাইম সি প্লাস 6.9। এখানে এফ প্রাইম সি এর মান কত হবে? আপনার কোশ্চেনে যে ভ্যালুটা বলা আছে ওইটা।
যদি এফ প্রাইম সি এর মান বা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 20.7 মেগাপ্যাসকেল থেকে বেশি হয় এবং 34.5 মেগাপ্যাসকেল থেকে কম হয় বা ছোট হয়, সেই ক্ষেত্রে আপনার এফ ক্রিটিক্যাল বা এভারেজ কংক্রিটের কংক্রিটের এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ বের করতে হবে বা ক্রিটিক্যাল স্ট্রেংথ বের করতে হবে এই ইকুয়েশন দিয়ে এফ প্রাইম সি প্লাস 8.3। তারপর হচ্ছে যদি আপনার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এফ প্রাইম সি এর ভ্যালু 34.5 থেকে বড় হয়, তাইলে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে ক্রিটিক্যাল স্ট্রেংথের জন্য FCR ইজ ইকুয়াল টু এফ প্রাইম সি প্লাস 10.9। এখন আমাকে বলেন আজকে আমাদের কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত? 30 মেগাপ্যাসকেল বলা আছে না? জি স্যার। তাহলে আমরা FCR এর কোন সূত্রটা ব্যবহার করব? 30 স্যার, তাহলে হচ্ছে দুই নাম্বারটা না স্যার? আমাদের ব্যবহার হবে 2 নাম্বারটা ব্যবহার হবে না? জি স্যার। কারণ আমাদের কোশ্চেনে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ দেয়া আছে কত? 30 মেগাপ্যাসকেল দেয়া আছে। তাহলে 30 মেগাপ্যাসকেল যেহেতু দেয়া আছে, আমাদেরকে ব্যবহার করতে হবে এই সেকেন্ড ইকুয়েশন। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি আপনার কোশ্চেনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো মান দেয়া না থাকতো, তাহলে আমরা এই টেবিলটা ব্যবহার করে মানটা বের করতাম। কিন্তু এখন আপনার কোশ্চেনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা মান দেয়া আছে না, 4 মেগাপ্যাসকেল দেয়া মনে আছে, নাই স্যার। আছে না? এই যে Yes, দেখেন, sir. মনে নাই স্যার। আরে মনে না দেয়া আছে। থাকলে কেমন হবে? আপনার নিজের নাম কি মনে আছে? জি স্যার আছে স্যার। কোন মানে নাম মনে থাকলে তো লাভ নাই, নাম ভুলে যান সমস্যা নেই। কিন্তু দেখেন এই যে কি বলা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস এর মান 4 মেগাপ্যাসকেল একটা কোশ্চেনে দেয়া আছে না? জি স্যার পাইছি। তার মানে জি স্যার। যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেয়া আছে, তাইলে এই তিনটা ইকুয়েশন আমরা আর ব্যবহার করতে পারবো না। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া না থাকতো, ইফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নট গিভেন, তাইলে কি করতে হবে? এই টেবিল থেকে এই তিনটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন ব্যবহার করে আপনাকে একটা ক্রিটিক্যাল বা একটা এভারেজ স্ট্রেংথ অফ কংক্রিট বের করতে হবে, এবং বের করার সময় আপনাকে যে স্ট্রেংথটা বলা আছে ওইটা কি 20.7 থেকে ছোট নাকি 20.7 থেকে বড় এবং 34.5 এর থেকে ছোট নাকি 34.5 থেকে বড়, এই জিনিসগুলো দেখে নির্দিষ্ট সূত্রটা ইউজ করে আপনাকে একটা এভারেজ স্ট্রেংথ বা ক্রিটিক্যাল স্ট্রেংথ বের করতে হবে। কিন্তু যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকে, ইফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ গিভেন, সেই ক্ষেত্রে আপনাকে আরো দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। FCR কালো কালি দিয়ে লিখি, FCR ইজ ইকুয়াল টু হচ্ছে F প্রাইম C প্লাস 1.34S, আর একটা হচ্ছে FCR ইজ ইকুয়াল টু F প্রাইম C প্লাস 2.33S, আচ্ছা, মাইনাস 3.5। এবার আপনি যদি এই প্রথমটাতে হচ্ছে, এখন আমাদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেয়া না থাকতো, তাইলে কি আমাদের এই দুইটা নিয়ে আর চিন্তা করার কোনো দরকার ছিল? এই দুইটা নিয়ে না স্যার। উপরের তিনটা নিয়ে আমি কাজ করতাম। এখন যেহেতু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেয়া আছে, আমার কি উপরের তিনটার দিকে তাকানোর দরকার আছে? না স্যার, এখন দুইটা নিয়ে কাজ। নিচের দুইটা নিয়ে আমি কাজ করব। এই নিচের দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আসবে, ম্যাক্সিমামকে সংক্ষেপে হচ্ছে এভাবে লিখে এম এক্স লিখে ওর একটা ছোট হাতের এম দিয়ে দেয়। এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আসবে ওইটাকে হচ্ছে আমি আমার ক্রিটিক্যাল বা এভারেজ স্ট্রেংথ ধরে নিব। তাহলে আমি দেখি আমার কোনটার জন্য ম্যাক্সিমাম আসে। এফ প্রাইম সি এর ভ্যালু কত বলা আছে? 30 মেগাপ্যাসকেল বলা আছে না? জি স্যার। তাহলে বসাইলাম 30 প্লাস 1.34 ইনটু এস এর মান কত দেয়া আছে? 4 মেগাপ্যাসকেল না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? তাহলে দেখেন এটা কত আসে, আর নিচেরটা ইউজ করলে কত আসবে? এফ প্রাইম সি এর মান 30 প্লাস 2.33 ইনটু এস মানে হচ্ছে 4 মাইনাস 3.5। দেখেন তো উপরের মানটা কত আসছে আর নিচের মানটা কত আসছে?
কেউ কি ক্যালকুলেটর ইউজ করতেছেন? কি হইলো? বললে হ্যাঁ বলেন, নাহলে না বলেন, নাকি আবার বের হয়ে মানে সবাইকে বের করে দিল নাকি আল্লাহ জানে। না স্যার। তাহলে ক্যালকুলেটরটা চাইবে একটু ভ্যালু গুলো বলতে কষ্ট হইতেছে কারো? ক্যালকুলেটর আচ্ছা, প্রথম ভ্যালুটা আসবে হচ্ছে 35.36 মেগা প্যাসকেল, আর এর পরের ভ্যালুটা আসবে হচ্ছে 35.82। 35.56 স্যার। আমাকে কি করতে হবে, এই দুটোর মধ্যে যেটা বড় ওটাকে আমি কনক্রিটের এভারেজ বা ক্রিটিক্যাল স্ট্রেন্থ ধরে নিব না? এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা আর এটার মধ্যে বড় কোনটা? 35.82 সেকেন্ডটা স্যার 35.82। তাহলে আমাদের আচ্ছা আজানটা শেষ হোক, তারপর আবার মানে ক্লাস শুরু করব। আচ্ছা দেখেন, এখন তাইলে আমাদের স্টেপ 3 হয়ে গেছে না? জি স্যার। স্টেপ 3 তে আমরা কি করলাম? স্টেপ 3 তে হচ্ছে আমরা এই যে এটা বের করে ফেলছি। দেখেন আমরা হচ্ছে স্টেপ 3 তে এভারেজ স্ট্রেংথ অফ কনক্রিট বের করছি, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। স্যার। এখন আমাদের কাজ কি? স্টেপ 4। স্টেপ 4 স্যার, স্টেপ 4। জিনিসগুলো কিন্তু কঠিন না, বাট একটু লেন্দি মনে হচ্ছে না? মানে একটু সময় বেশি নিচ্ছে আমি আস্তে আস্তে বোঝানোর জন্য। অনেক বেশি দেন দিছে। কোনো লেন্দি না, আস্তে আস্তে আগাইলেই কাজ শেষ, ঠিক আছে? মানে স্টেপ বাই স্টেপ আগায় যাবেন। তাহলে এভারেজ স্ট্রেংথ আপনি বাইর করলেন, যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া না থাকে তাহলে কি করতে হবে, আর দেয়া থাকলে কি করতে হবে, দুইটা উপায় বলছি, তাই না? জি স্যার। এবার দেখেন স্টেপ 4 এ এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার এন্ড এয়ার কন্টেন্ট। তার মানে আপনি এই 1 মিটার কিউব কনক্রিটের ব্লকটা তৈরি করতে কতটুকু পানি যোগ করবেন এটা আপনি এখন বাইর করতে হবে, ঠিক আছে? আমাদের স্টেপ 4। এখন দেখবেন স্টেপগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে, কারণ যা বোঝার আমরা বুঝছি, এখন মানে তাড়াতাড়ি করতে পারবো। আমাদের এখন তাইলে স্টেপ কত? 4। estimation of water and কি ইয়ার air content। স্টেপ 4 এ যদি আমি এখন ওয়াটার আর এয়ার এর পরিমাণ বের করতে যাই, আমাকে যাইতে হবে আবার টেবিলে গিয়ে দেখি তো এই পানির পরিমাণ মানে কোথায় বলা আছে বা কিছুতে বলা আছে একটু খুঁজি। আসেন দেখেন তো, এই টেবিলটা তো অবশ্যই কোনো পানির পরিমাণ আছে টেবিলে? না স্যার। না কোনো পানি নিয়ে কিছু বলেই নেই এখানে, তাহলে এই টেবিল লাগবে না। দেখেন তো এই টেবিলে পানির পরিমাণ কিছু বলা আছে, দেখেন তো জি স্যার। টেবিলটার নাম কি? approximate mixing water and air content requirement for different slum and maximum aggregate size। ঠিক আছে? ইয়েস স্যার। তার মানে বুঝতেছি, আমি যদি স্লাম ভ্যালু জানি, আমি যদি অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজটা জানি, তাহলে এই দুইটা ব্যবহার করে আমি এই টেবিল থেকে কি পরিমাণ পানি আর কি পরিমাণ বাতাস থাকবে বের করতে পারবো না? জি স্যার। আমার স্লামের ভ্যালু কত বলা ছিল? 75 থেকে 100 মিলিমিটার বলা ছিল না স্লাম ভ্যালু? কোশ্চেনে বলা ছিল?
জি স্যার অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত বলা ছিল? 19 তাইলে এবার দেখেন স্লাম ভ্যালু হচ্ছে 75 থেকে 100 মিলিমিটার। ও একটা জিনিস খেয়াল করেন, এই টেবিলটা আবার দুই ভাগে বিভক্ত, উপরের অংশ নিচের অংশ। আপনি কি উপরের অংশ ব্যবহার করবেন নাকি নিচের অংশ ব্যবহার করবেন? উপরের অংশ করবো স্যার। কেন স্যার কেন? নিচের অংশ। কে বলছেন নিচের স্যার নিচের নন অংশ, কে ইয়ার, বলছেন উপরের অংশ? স্যার এয়ার। যে বলছেন নিচের স্যার অংশ, নন ইয়ার না, আমরা নন ইয়ার নিয়ে কাজ। যে বলছেন নিচের অংশ তার জন্য 1 মার্ক বোনাস। কে বলছেন নিচের অংশ বলেন? স্যার আমি সত্যজিৎ। আপনার 5 মার্ক কাটা। জি স্যার আপনি ভুল বলছেন। জানি স্যার। আমাদের কনক্রিটটা হচ্ছে নন স্যার এয়ার এটা নন ইয়ার করতেছি আমরা। ঠিক আছে, আমাদের কনক্রিটটা কিরকম? নন এয়ার এন্ট্রেন্ট। তাহলে উপরের অংশ ব্যবহার করতে হবে না? জি স্যার। যদি কোশ্চেনে বলা থাকতো কনক্রিটটা হচ্ছে এয়ার এন্ট্রেন্ট কনক্রিট, তাইলে আমি নিচের অংশ ব্যবহার করতাম। Hello? ঠিক আছে, তাহলে দেখেন আমাদের স্লাম ভ্যালু কত বলা আছে, এটা না? স্লাম ভ্যালু 75 থেকে 100 মিলিমিটার বলা আছে না? ঠিক আছে, জি স্যার জি স্যার। এগ্রিগেটের সাইজ কত বলা আছে ম্যাক্সিমাম? 19 মিলিমিটার। তাইলে আমি যদি এখান থেকে নিচে নামি এবং এদিক থেকে ডান দিকে আসি, 205 205 একক কি? কেজি পার মিটার কিউব। তার মানে আমরা আমাদের পানি কতটুক যোগ করতে হবে কনক্রিটের মিক্সচারে, পানির পরিমাণ বাইর করে ফেলেছি। কত? স্যার 205 কেজি পার মিটার কিউব পানি যোগ করতে হবে। এবং দেখেন আপনার যদি নন এয়ার এন্ট্রেন্ট মানে কনক্রিট হয়, আগের থেকে কতটুক বাতাস ঢুকে আছে, মানে একটা বাতাস তো ন্যাচারালি থাকবে তার মধ্যে। তো প্রাকৃতিক ভাবে যে বাতাসটা আছে বা ন্যাচারাল যে এয়ারের পরিমাণটা, দেখেন টিপিক্যাল এনট্র্যাপড এয়ার পার্সেন্ট, মানে টিপিক্যালি হচ্ছে কত পার্সেন্ট এয়ার? 2% না? জি স্যার এটা হচ্ছে ন্যাচারালি আপনার এই বাতাসটুকু আগের থেকে ঢুকে আছে। আর আপনি যদি দেখেন, আমি যদি কোশ্চেনে জাস্ট একটু খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের ওয়াটার কন্টেন্টের পরিমাণও পেয়ে গেছি কত? 205 কেজি পার মিটার কিউব না? জি স্যার আর বাতাসের পরিমাণ পেয়ে গেছি কত? 2% না? জি স্যার পেয়ে গেছি। কিন্তু আমি যদি কোশ্চেনে আপনাকে বলে দিতাম এয়ার এন্ট্রেন্ট কনক্রিট, সবকিছু ঠিক, আজকে যা যা বলছি সবকিছু আজকের মতোই, খালি একটু 2 নাম্বারই করলাম আপনার সাথে। 2 নাম্বার এটা কি করছি? নন এয়ার এন্ট্রেন্ট কনক্রিটের জায়গায় আমি আপনাকে কি বলছি? ইয়ার এন্ট্রেন্ট এয়ার এন্ট্রেন্ট কনক্রিট বইলা দিছি। তখন আপনি কি করতেন? এখান থেকে দেখতেন যে এই 75 আর 100 মিলিমিটার স্লাম ভ্যালুর জন্য আর এগ্রিগেট সাইজ 19 এর জন্য ভ্যালু কোনটা? এই 184 কেজি পার মিটার কিউব না? জি স্যার তাহলে আপনি তখন পানি 1 মিটার কিউব কনক্রিট তৈরি করতে কয় কেজি পানি যোগ করতেন? 184 কেজি। এবং এক আপনার তখন বাতাসের পরিমাণ কত ধরতেন? 3.5% ধরতেন, কারণ আমাদের এক্সপোজারটা কি বলা আছে? সরি 3.5 না, ধরতেন হচ্ছে 5। আমাদের মডারেট এক্সপোজার বলা আছে না? জি স্যার মডারেট এক্সপোজার মানে আর যদি মাইল্ড বলা থাকতো, মানে এখানে মনে করেন কোনো এনভায়রনমেন্টাল কোনো কিছুই হয় না, মানে আপনার বিল্ডিং এর উপরে কোন রকমের কোনো প্রাকৃতিক দুর্যোগের কোনো ইফেক্টই নাই, মাইল্ড একেবারে একেবারে কম, তাহলে ধরতেন 3.5। যেহেতু বলা আছে মডারেট, মানে আপনি ধরে নিচ্ছেন হালকা বৃষ্টি বৃষ্টি রোদ টোদ হয়, হালকা ইফেক্ট আছে। যেহেতু কোশ্চেনে বলা ছিল কি মডারেট বলা ছিল না, তাহলে আপনি ধরতেন কত পার্সেন্ট এয়ার? 5% এয়ার আপনি ধরতেন। বাট যেহেতু আমাদের কি বল মানে, আর যদি বলতো সিভিয়ার, মানে হচ্ছে অনেক বেশি ইফেক্ট আছে এনভায়রনমেন্টে, তাহলে কত ধরতেন? এয়ারের পরিমাণ কত ধরতেন? এয়ারের পরিমাণ 5 ধরতাম স্যার। আরে সিভিয়ার বলা থাকলে ধরতেন তো 6। সিভিয়ার 6 আছে স্যার। যেহেতু আজকে আমাদের এটা নন এয়ার এন্ট্রেন্ট কনক্রিট, তাহলে টিপিক্যালি কত পার্সেন্ট এন্ট্রেপড এয়ার? 2%। স্যার 2%। এবার তাহলে আমাদের স্টেপ 4 ও শেষ। স্যার এটা টেবিলটা কত নম্বর স্যার? এটা হচ্ছে টেবিল 10.9। এই টেবিলটার নাম্বার দেয়া আছে, আচ্ছা আমি লেখা দিচ্ছি তাইলে। আরে ভিডিওটা দেখবো না আবার। ভিডিও দেখলেও চলবে, তারপরে লেখা দিই, সমস্যা নেই। একটা জিনিস, এক সেট কোশ্চেন আসবে এখান থেকে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করা উচিত, তাই না? এটা পারলে মনে করেন পুরা ছক্কা, 20-এ 20 বা 25-এ 25 যেই মার্ক দেয়া থাকবে ওটা পাওয়া যাবে না, না পারলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে from
টেবিল 10.9 টেবিল 10.9 তাহলে ওয়াটার কন্টেন্ট কতটুকু 205 গ্রাম কেজি পার মিটার কিউব আর হচ্ছে এয়ার কন্টেন্ট 2%। বোঝা গেছে? Yes, sir. জি স্যার এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই যে আমি বললাম এই যে প্রথমে ছবিটা আঁকছিলাম, ছবিটা কই গেল? আরে ছবিটা মুছা দিছি, ছবিটা এখানে আবার আঁকি, কই গেল? এই যে দেখেন আমি যে একটা 1 মিটার কিউব কংক্রিটের ব্লক তৈরি করব চিন্তা করছি, এই ব্লকটার মধ্যে আমি কি বলছি, এটার মধ্যে একটু থাকবে কোর্স এগ্রিগেট, একটু থাকবে ফাইন এগ্রিগেট, একটু থাকবে সিমেন্ট, একটু থাকবে পানি, একটু থাকবে কি এয়ার। তার মানে এয়ার দিয়ে এয়ার থাকবে। এই 1 মিটার কিউব পুরাটার আয়তন হচ্ছে 1 মিটার কিউব, তার 2% কি থাকবে? এয়ার থাকবে, বাতাস। জি আর স্যার পানি থাকবে কতটুকু? ওয়াটার। এই পুরা 1 মিটার কিউবের মধ্যে আপনার 205 কেজি হচ্ছে আপনি পানি দিয়ে ফিল আপ করবেন। মানে পার মিটার কিউবে কতটুকু পানি দিয়ে ফিল আপ হবে? 205 কেজি স্যার 205 কেজি পানি যোগ করবেন আপনি, 205 কেজি পার মিটার কিউব। ওরে মা এত পানি স্যার সত্যি কি হ্যাঁ। এত পানি লাগে স্যার মানে বাস্তব ক্ষেত্রে এত পানি লাগে আমরা তো এটা বাস্তবের জন্য ডিজাইন করতেছি। না না মানে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ। স্যার মানে ওই রিয়েল যে কলাম গুলো হয় স্যার হ্যাঁ, 1 মিটার কিউবে যদি স্যার 205 কেজি পানি লাগে স্যার তাহলে লাগবে তো লাগবে কত পানি লাগবে বা চিন্তা করেন। আপনি তো এখনো সিমেন্টের পরিমাণ দেখেননি। আপনি 1 মিটার কিউব কংক্রিট তৈরি করতে হইলে সিমেন্ট কতটুকু লাগবে ওটুকু আগে দেখেন, তারপর আপনি চিন্তা করেন পানিটা বেশি মনে হয় নাকি। ঠিক আছে? জি স্যার আপনি বাকি জিনিসগুলো কি এখনো জানছেন? সিমেন্ট কতটুকু লাগবে, কোর্স এগ্রিগেট কতটুকু লাগবে, ফাইন এগ্রিগেট কতটুকু লাগবে? না স্যার ওইগুলার পরিমাণ দেখার পরে একটু চিন্তা করবেন যে বেশি না কম। ঠিক আছে? এখনো আর মানে ঘাবড়ায়েন না, আমাদের আরো কাজ বাকি আছে, আরো আধা ঘন্টা সময় লাগবে এটা শেষ করতে। যাই হোক, আমরা হচ্ছে ওয়াটারের পরিমাণ আর এয়ারের পরিমাণ বাইর করে ফেলছি। স্টেপ 4 ও শেষ। স্টেপ 4 শেষ হওয়ার পর আমাদের কি কাজ? স্টেপ 5 স্টেপ 5 এ কি করতে মানে স্টেপ 5 এ কি করতে হবে? সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। রেশিও। আপনি পানির পরিমাণ জানছেন, আপনি বাতাসের পরিমাণ জানছেন, আপনি এখন কি করবেন? কতটুক পানির সাথে কতটুক সিমেন্ট যোগ করতে হবে এটা একটা অনুপাত বের করবেন। ঠিক আছে? সিলেকশন অফ কি? ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও। স্টেপ 5 এটা নামে না কেন? সমস্যা নেই, এখানেই লিখি। আচ্ছা, যেগুলো লিখলাম স্টেপ এগুলো তো মুছলে কোনো প্রবলেম নাই? প্রবলেম আছে? এগুলো তো ভিডিওতে রেকর্ড করা থাকতেছি, আপনারা তো পরেও দেখতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমি যেগুলো লিখছি এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে? কারণ আচ্ছা এটা নিচে অবশ্য লেখা যায়, আমরা নিচে চলে যাই, দাঁড়ান, তাহলে আর মুছতে হবে না। আমাদের এখন কয় নাম্বার স্টেপ? স্টেপ 5 স্টেপ 5 স্যার। 5। এটা কি? সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও। এবার তাহলে হচ্ছে আমরা আমাদের এই টেবিলে আবার দেখি এই এসিআই কোডের মধ্যে হচ্ছে এই ওয়াটার সিমেন্ট নিয়ে কোথাও কিছু বলা আছে কিনা দেখি। না, এটা না, এই টেবিলটা তো নাই। দেখি দেখি, এই যে স্যার এটা তো আছে। দেখেন তো এই টেবিল 10.3 ওয়াটার সিমেন্ট রেশিও এন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ রিলেশনশিপ। আপনি যদি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ মানে এ প্রাইম সি এর ভ্যালু জানেন, তাইলে হচ্ছে আপনি এখান থেকে ওয়াটার সিমেন্ট রেশিওটা বের করে ফেলতে পারবেন না? জি স্যার। এই যে দেখেন ওয়াটার সিমেন্ট রেশিও বাই ওয়েট। এখন কলাম কি এটা ব্যবহার করবেন না এটা ব্যবহার করবেন? সত্যজিৎ বলেন তো, এই বাম দিকেরটা নাকি ডান দিকেরটা? এটা ইউজ করবো না এটা ইউজ করবো? এটা ব্যবহার হবে না, কারণ আমাদের কংক্রিটটা কি নন এয়ার এন্ট্রেন্ট কংক্রিট না? জি স্যার। এয়ার এন্ট্রেন্ট হইলে এটা ইউজ করতাম, যেহেতু নন এয়ার এন্ট্রেন্ট তার মানে আমরা
এই কলামটা ব্যবহার করব। On air entry. এখন আমাদেরকে কনক্রিটের 28 দিন পরে ভাঙলে কতটুক কম্প্রেসিভ স্ট্রেংথ পাবো বলা আছে কোশ্চেনে, 30 মেগাপাস্কেল বলা আছে না? 30 মেগাপিক্সেল। ইয়েস। আমরা কি 30 মেগাপাস্কেলটাই ব্যবহার করব নাকি অন্য কিছু ব্যবহার করব? স্যার একটু কম ব্যবহার করবো স্যার। আরে একটু বেশি ব্যবহার করব। বেশি আমরা বেশি। স্টেপ 3 তে এভারেজ বা ক্রিটিক্যাল একটা কম্প্রেসিভ স্ট্রেংথ বাইর করছি না? ইয়েস স্যার। Yes, sir. ওটা কত বাইর করছিলাম? স্টেপ 3 তে গিয়া দেখেন। আমি যাইতেছি যদি আপনারা যাইতে না পারেন, দাঁড়ান যাই। কই আছে? স্যার বের করছিলাম হচ্ছে স্যার 35.82। এই যে দেখেন স্টেপ 3 তে হচ্ছে আমরা এভারেজ স্ট্রেংথ অফ কনক্রিট 35.82 এই যে বের করছি না? জি স্যার। তাইলে হচ্ছে আমাদের এখন 35.82 এর জন্য কিছু একটা করতে হবে, কিন্তু একটা কাহিনী আছে। এই কাহিনীটা সারা জীবনের জন্য মনে রাখবেন। যে কোনো সময় যে কোনো কোর্সে এই সময় মানে একটা কাজ করতে হবে। যদি আজকের মতো বিপদে পড়েন, কি বিপদে পড়ছেন একটু পরে বুঝতে পারবেন। দেখেন আমাদের এভারেজ স্ট্রেংথ কত? 30। 5.82। 5.82. 35.82। এখন দেখেন আমাদের মান দেয়া আছে 13.8 এর জন্য, 20.7 এর জন্য, 27.6 এর জন্য, 34.5 এর জন্য বলা আছে কত? 0.48। আর 41.4 এর জন্য কত বলা আছে? 0.41. তাইলে আমাদের মানটা হচ্ছে 35.82। এই 35.4 আর এই 41.4 এর মাঝামাঝি না? জি স্যার, দুইটা যোগ করে ভাগ করবো। এত সহজ না। আমাদেরকে যেটা করতে হবে এটা করতে হবে হচ্ছে ইন্টারপোলেশন করতে হবে। কি করতে হবে? Interpolation. এই মধ্যবর্তী মানটা বের করার জন্য যে মেথডটা আমরা ব্যবহার করি এটাকে বলা হচ্ছে ইন্টারপোলেশন করা। এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সারা আপনাদের তো আরো 2 বছর বাকি আছে, 2.5 বছর বাকি আছে। বিভিন্ন কোর্সে বিভিন্ন টেবিলের ইউজ করতে হবে। বিভিন্ন টেবিল এরকম দেখবেন যে ডাইরেক্ট মানটা পাচ্ছেন না, মধ্যবর্তী কোনো মানের জন্য ভ্যালু বাইর করতে হচ্ছে, এবং তখনই আপনাকে কি করতে হবে? Interpolation. যদি না বুঝেন ইন্টারপোলেশন তাহলে আটকায় যাবেন। তো আজকে একটু মনোযোগ দিয়ে দেখবেন যে ইন্টারপোলেশনটা আমরা কেমনে করতেছি, একটু খেয়াল করেন। ফর্টি 1.5 আর 34.5 এর মধ্যে পার্থক্য করতো স্যার 41.4 তো ওখানে মানে পার্থক্য হচ্ছে 41.5 থেকে সরি 41.4 41.4 থেকে 34.5 এর পার্থক্য কত? 34.5 6.9 স্যার। 6.8 ঠিক আছে? 9 9, sir. 9 স্যার। 6.9 আপনারা যখন বলছেন 6.9 তাহলে 6.9 দেখেন যত হচ্ছে আমার স্ট্রেংথ বাড়ছে তত হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও কমছে না? যত স্ট্রেংথ বেশি উপরের দিকে গেছি দেখেন 13.8 এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও 0.8, 20.7 এর জন্য 0.68। যত কম্প্রেসিভ স্ট্রেংথের পরিমাণ বাড়ছে তত ওয়াটার সিমেন্ট রেশিওর পরিমাণ কমছে না? ইয়েস স্যার। তার মানে দেখেন আমার আপনি বুঝতেছেন, তার মানে পানি কম যোগ করলে কংক্রিটের স্ট্রেংথ বেশি আসবে, এটা তো আমরা আগেই জানি। পানি বেশি যোগ করলে স্ট্রেংথ কমে যাবে, আমরা বলছি না আগে? জি স্যার। অতিরিক্ত পানি যোগ করলে কংক্রিটের স্ট্রেংথ কমে যাবে, শক্তি কমে যাবে। পানির পরিমাণ যত কম কম রাখতে পারবেন তত স্ট্রেংথ বেশি পাবেন, আমরা তো জানি, আগের থেকে জানি না? আচ্ছা তাইলে দেখেন এই 41.4 থেকে 34.5 বাদ দিলাম, এই 6.1 পার্থক্যের জন্য আমার ওয়াটার সিমেন্ট রেশিও কতটুকু কমছে? 0.48 থেকে 0.41 বাদ দেন, 0.48 মাইনাস So 0.07. এখানে জায়গাও নেই, পয়েন্ট দাঁড়ান এখানে ছোট করে লিখি 0.07 স্যার। 0.48 মাইনাস কত? 0.41. 0.07 কতটুকু কমছে? 07. 07 একের জন্য কতটুকু কমছে? 0.07 ডিভাইডেড বাই 6.9 না? ওই কি করলাম 6.9 এর জন্য কমছে কতটুকু? 0.07। তাহলে একের জন্য কতটুকু কমছে? 0.07 বাই 6.9 না? স্যার। ওই কি করছে, আর কিছুই করি নাই। স্যার এবার দেখেন আমাদের লাগবে কতটুকু? আমাদের লাগবে হচ্ছে 35.82 এর জন্য না? Ji, sir. জি স্যার। জি উপরে স্যার। থাকে তাহলে 35.82
মাইনাস 34.5 করলে কত আসে? 1.32 তাহলে 1.32 এর জন্য, তার মানে যদি আপনি কম্প্রেসিভ স্ট্রেংথ 6.9 পরিমাণ বাড়াইতে চান, আপনাকে পানির পরিমাণ কমাইতে হচ্ছে কত? 0.07। এবার আপনি যদি কম্প্রেসিভ স্ট্রেংথ 1.32 পরিমাণ বাড়াইতে চান, তাহলে ঐকিক নিয়ম করলে কি হবে? এটার সাথে 1.32 গুণ হয়ে যাবে না? জি Yes, স্যার sir. তাহলে 0.07 ডিভাইডেড বাই 6.9 ইনটু 1.32 না? কত আসে দেখেন তো? তো 0.013 ইনটু 1.32, তার মানে কত আসছে? 0.013 আসছে না? জি স্যার 33 তার মানে 0.01 আসছে ধরলাম। কত আসছে? 0.01 0.01। তাহলে দেখেন আমার এই 34.5 এর জন্য পানির পরিমাণ লাগে কতটুকু? ওই টেবিলে দেখেন তো। এই যে 34.5 এর জন্য পানির পরিমাণ লাগে 0.48 না? 0.48 স্যার তার মানে আমি যদি 0.48 থেকে 0.01 বাদ দিতে পারি, তাইলেই 35.82 এর জন্য কতটুকু লাগবে পেয়ে যাচ্ছি না? জি স্যার। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার স্যার জি স্যার আমি গ্যাপটা বাইর করলাম 34.5 এর সাথে 35, আমি ফার্স্টে বাইর করলাম এই দুইজনের গ্যাপ। এই গ্যাপের জন্য কতটুকু কমতেছে ওটা দেখলাম, ওই কিক করে হচ্ছে তারপরে আমার যেটা দরকার এটার সাথে এই গ্যাপটা বাইর করলাম, ওই গ্যাপটার জন্য কতটুকু কমাইতে হবে ওটা দেখলাম। এরপর 0.48 থেকে আমি যদি এখন 0.48 থেকে 0.01 বিয়োগ করে দেই, তাইলেই তো আমার 35.82 এর জন্য কতটুকু লাগবে পানি? জি স্যার 0.47 0.47। এইটা হচ্ছে আমার ওয়াটার সিমেন্ট রেশিও। তাহলে ঠিক আছে, জি স্যার এটা আমি তাহলে কয় নাম্বার টেবিল, তাহলে ইন্টারপোলেশন কেমনে করতে হয় যদি ভুলা যান, জাস্ট এই ভিডিওর এই জায়গাটা দেখবেন, আশা করি মনে পড়বে। স্যার বলেন। স্যার 1.32 ইনটু 0.07 এর পরের সংখ্যাটা দেখতে পাচ্ছি না স্যার, ওটা কি লিখছিলেন স্যার? বুঝতে পারছি, লিখতে পারিনি এরপরের সংখ্যাটা লিখছিলাম হচ্ছে, একটু জুম আউট করলে এখন দেখতেছেন? স্যার 07 এর পরের ওই লেখাটা বুঝতে পারছি না স্যার। 1.32 বাই 69 6. ঠিক আছে, জি স্যার জি স্যার ঠিক আছে, এখানে কোন ভ্যালুটা কোত্থেকে আসছে এটা কি এটা তো বুঝছেন? জি স্যার এটা স্যার। বুঝতে পারছি। তাহলে ওই 0.01 আসলো, আমরা তাইলে এখন আমাদের ওই 0.48 থেকে 0.01 বাদ দিলাম, আমরা তাইলে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও কত পাইলাম? স্যার যে 0.47 0.47 পাইছি। একটু দাঁড়ান, টেবিল এটা মিনিমাইজ হয় না কেন? কই লিখছে এগুলা? এই যে নিচে লিখছে, দাঁড়ান। তাইলে সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও কি পাইলেন? 0.47 ফ্রম, এটা কয় নাম্বার টেবিল থেকে পাইছি? 10.3 টেবিল 10.3 ওয়াটার সিমেন্ট রেশিও। এটা রেশিও লেখার দোকানে W/C মানে ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কত? 0.47 তাও লেখা দিই, ওয়াটার সিমেন্ট রেশিও W/C হচ্ছে 0.47। এবং এটা কিভাবে পাইছেন? বাই ইন্টারপোলেশন করে পাইছেন না? yes sir এটা কিন্তু ডাইরেক্ট পান নাই, কারণ ডাইরেক্ট মানটা আমাদের মানে টেবিলে দেয়া ছিল না, বাই ইন্টারপোলেশন মেথড। যদি ডাইরেক্টলি মানটা পেয়ে যাইতাম, মনে করেন মানে কম্প্রেসিভ স্ট্রেংথের ডাইরেক্ট মানের জন্য যে ভ্যালুগুলো দেয়া আছে, আমাদের যদি কম্প্রেসিভ স্ট্রেংথ ম্যাচ করতো, তাইলে কিন্তু আর এত কষ্ট করে ইন্টারপোলেশন করা লাগতো না। যেহেতু দেয়া নাই এজন্য করা লাগছে। ঠিক আছে, জি স্যার দেয়া থাকার পরে আবার কেউ কষ্ট করে ইন্টারপোলেশন করেন না, মুখস্থ আগে দেখবেন আসলে করা লাগবে নাকি। যদি আপনার যে মানটা দরকার তার জন্য ওয়াটার সিমেন্ট রেশিও দেয়া না থাকে, তাহলে হচ্ছে আপনার মানটা কোন রেঞ্জে পড়তেছে। আমাদের আজকের মানটা হচ্ছে এই 30 থেকে কতর মধ্যে জানি উপরের দিকে পড়ছিল, ওই দুইটা মানের মধ্যে থেকে আমরা বাইর করে নিছি আমাদের, তাই না? জি স্যার এবার হচ্ছে আমাদের স্টেপ 6। একটু কি বুঝছেন? মানে একটু লেন্দি, কিন্তু কারো কি কোনো কনফিউশন আছে একটু বুঝতে? না স্যার আচ্ছা ব্যাপারটা সহজ না? সহজ, কিন্তু একটু লেন্দি আর কি। তাহলে স্টেপ 5 ও শেষ, এবার স্টেপ 6, এস্টিমেশন অফ কি? সিমেন্ট কন্টেন্ট। এখন দেখেন, আপনি পানির পরিমাণ জানেন 205 কেজি পার মিটার কিউব না পানির পরিমাণ? yes sir
আচ্ছা আমরা স্টেপ 6 এ চলে যাই, আমরা লিখি তাহলে জিনিসটা বুঝবেন। আমরা চলে যাব হচ্ছে এখন স্টেপ 6 এ। স্টেপ 6 খুবই সহজ। স্টেপ 6 নাম কি? এস্টিমেশন অফ কি কন্টেন্ট? সিমেন্ট সিমেন্ট কন্টেন্ট। সিমেন্ট কন্টেন্ট। তাইলে এখন একটু আমাকে বলেন যে আমরা এর আগের স্টেপে ওয়াটার সিমেন্ট রেশিও কত বের করছি? স্যার 0.47। 0.47। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি না যে সিমেন্ট সমান সমান হচ্ছে ওয়াটার কন্টেন্ট ডিভাইডেড বাই 0.47? 147 জি স্যার। এটা এদিকে গেল, এটা এখানে আসলো, স্যার শেষ একটু। তাহলে Yes, sir. ওয়াটার কন্টেন্টের পরিমাণ কত? স্যার 205 কেজি। কেজি পার মিটার কিউব। আর ওয়াটার সিমেন্ট রেশিও তো আমি জানি 0.47। 0.47 তাহলে সিমেন্টের পরিমাণ কত আসে দেখেন তো ভাগ করে। স্যার 436 436.17। 436.1, তাহলে মানে এটা কি 436 ধরা যায় না? জি স্যার। এই 436 ধরলাম, 436 কেজি পার মিটার কিউব। মিটার কিউব। সিমেন্ট কন্টেন্ট বাইরে হয়ে গেছে না? জি স্যার। এটা হচ্ছে কার পরিমাণ? এটা হচ্ছে সিমেন্ট কন্টেন্ট। কন্টেন্ট। বের হয়ে গেল। স্টেপ 6 ও শেষ। সহজ না? স্টেপ 6 কঠিন ছিল? না স্যার। হ্যাঁ স্যার, স্টেপ 6 শেষ। ওয়াটার সিমেন্টের রেশিও জানলে এটা শুধু। হ্যাঁ, ওয়াটার সিমেন্ট রেশিও আর ওয়াটার কন্টেন্ট জানলেই স্টেপ 6 এ আপনি সিমেন্ট কন্টেন্ট বের করে ফেলতে পারবেন। এবার স্টেপ 7 এ কি বলছে? এস্টিমেশন অফ কোর্স এগ্রিগেট। এস্টিমেশন অফ কোর্স এগ্রিগেট। আমরা কোর্স এগ্রিগেট কতটুক ব্যবহার করব, এখন আমরা এটা বাইর করার চেষ্টা করব। ঠিক আছে, স্টেপ 8 এ, সরি স্টেপ 7 এ আমরা তো পার মিটার কিউবে কতটুক পানি যোগ করব, কতটুক সিমেন্ট যোগ করব পেয়ে গেছি না? 205 কেজি সিমেন্ট যোগ করব, সরি 205 কেজি পানি যোগ করব, আর কয় কেজি সিমেন্ট? 436 কেজি সিমেন্ট। ঠিক আছে, স্যার এবার তাইলে দেখেন এটা নামে না কেন? এবার হচ্ছে আমাদের কয় নাম্বার স্টেপ? স্টেপ 7 হাতের নাম কি? এস্টিমেশন অফ কোর্স এগ্রিগেট। স্টেপ 7 estimation of force aggregate। আচ্ছা, এবার টেবিলগুলো খুঁজি, আবার দেখি কোন টেবিল পাই নাকি কোর্স এগ্রিগেটের পরিমাণ বাইর করার জন্য। দেখি কই আছে, এখানে কোনো টেবিল আছে? এই টেবিলটা কি, এটা তো ফাইন এগ্রিগেটের সাথে নমিনাল ম্যাক্সিমাম সাইজের। এখান থেকে ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম। আচ্ছা দেখেন তো এই টেবিলটার নাম কি? টেবিল 10.5 এর নাম কি? ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম ফর ডিফারেন্ট ভলিউম অফ কোর্স এগ্রিগেট পার ইউনিট ভলিউম ফর ডিফারেন্ট ফাইন এগ্রিগেট এন্ড কি ফাইনেস মডুলাস। তার মানে আমি যদি ফাইন এগ্রিগেটের ফাইনেট মডুলাস মানে বালির এফএম জানি, বালির এফএম আমাদের কত বলা ছিল? 2.8 বলা ছিল না কোশ্চেনে? জি স্যার। একটু কোশ্চেনটা দেখলেই মানে দেখবেন যে 2.8 বলা ছিল, মানে স্যান্ডের এফএম বা ফাইন এগ্রিগেটের এফএম। আর আমাদের এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কত বলা আছে? 19 মিলিমিটার বলা আছে না? জি স্যার 19 মিলিমিটার। তাইলে দেখেন তো আমাদের কোর্স এগ্রিগেটের ভলিউম তাহলে কত? 0.62। এটা হচ্ছে পাইলাম কি ভলিউম পাইলাম 0.62, তাই না? স্যার এটা তো ফাইন এগ্রিগেট ফাইনেস মডুলাস স্যার, ভলিউম কেমনে? আমি ফাইন এগ্রিগেটের ফাইনেস মডুলাস হচ্ছে এই রো বরাবর, আমি ফাইন এগ্রিগেটের ফাইনেস মডুলাস আর এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ কলাম বরাবর এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ
আর রো বরাবর ফাইন এগ্রিগেটের এফএম, এই দুইটা ব্যবহার করে এই ভলিউম অফ কোর্স এগ্রিগেট বের করতে পারতেছি এখান থেকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কোর্স এগ্রিগেটের ভলিউম কত আসলো? 0.62। 0.62। সবাই কি আছেন না সবাই বিরক্ত হয়ে চলে গেছেন? তাহলে আমাদের ভলিউম অফ কোর্স এগ্রিগেট কত আসছে? 0.6। এটা তো ওজন না, মাস না। আমরা সবকিছু কত কেজি কেজি যোগ করব, সবগুলার মাস বা ভর বের করতেছি না, জি স্যার। যে এত কেজি পানি, এত কেজি সিমেন্ট। তাহলে আমাদের এই ভলিউমটাকে কিসে কনভার্ট করতে হবে? মাসে কনভার্ট করতে হবে। মাসের সাথে ভলিউমের রিলেশন কি? আমরা জানি মাস ইজ ইকুয়াল টু ভলিউম ইনটু ডেনসিটি না? জি স্যার। m ইকুয়াল টু v রো, ছোটবেলায় পড়ছেন না ইন্টারে? Yes, sir. জি স্যার, রো ইকুয়াল টু m/v। রো ইকুয়াল টু m/v বা m ইকুয়াল টু v রো, যেটাই মনে থাকুক। ঠিক আছে? আচ্ছা। একই তো কথা। জি স্যার, একই কথা। তাইলে এখান থেকে আমি যদি ভলিউম জানি, আমি মাস সমান সমান ভি কত দেয়া আছে? 0.62 না? জি স্যার। Yes, sir. আর কোর্স এগ্রিগেটের ড্রাই রডেড বাল্ক ডেনসিটি ঘনত্ব, এই রো এর মান কোর্স এগ্রিগেটের 1600 কেজি পার মিটার কিউব দেয়া ছিল না কোশ্চেনে? জি স্যার, মনে আছে। এই যে দেখেন, বাল্ক ডেনসিটি। ড্রাই রডেড বাল্ক ডেনসিটি। ওইদিকে ড্রাই আছে, ওটা দেখাইলাম না, ওটা পরে বুঝা নিয়েন। কত দেয়া আছে? 1600 কেজি পার মিটার কিউব দেয়া আছে না? জি স্যার। তাহলে এটাই তো কোর্স এগ্রিগেটের ঘনত্ব, রো এর মান। Sir. তাহলে এবার হচ্ছে আমরা চলে যাবো আবার আমাদের আগের জায়গায়। তাহলে আমরা এটাকে কত দিয়ে গুণ করে দিব? 1600 দিয়ে। 1600 দিয়ে গুণ করে দিব। তাহলে কত আসলো দেখেন তো? 992 স্যার। 992 কেজি। কেজি পার মিটার কিউব। তাইলে আমাদের এখন কোর্স এগ্রিগেট কন্টেন্ট আমরা পেয়ে গেছি। সি কোর্স এগ্রিগেট বানান কি? সি ও এ আর এস। RAC. কোর্স এগ্রিগেট কন্টেন্ট ইজ ইকুয়াল টু কত? তাইলে 992 90 kg per meter cube. কেজি পার মিটার কিউব। ঠিক আছে? জি স্যার। এবার হচ্ছে স্টেপ 8, এস্টিমেশন অফ ফাইন এগ্রিগেট। ঠিক আছে? জি স্যার। এইখানে একটু বোঝার, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। যদি ব্যাপারটা সোজা, কিন্তু বুঝতে হবে, একটু ধৈর্য রাখেন। এস্টিমেশন অফ ফাইন এগ্রিগেট কন্টেন্ট। আচ্ছা দেখেন, আমরা আজকে শুরুতে একটা কথা বলছি না, যে আমরা একটা কংক্রিটের ব্লক তৈরি করব। এই ব্লকটার ভলিউম হবে কত মিটার কিউব? 1 মিটার কিউব। এবং এই ভলিউমের কিছু অংশ ফিল আপ করবে কে? সিমেন্ট। কিছু অংশ ফিল আপ করবে ফাইন এগ্রিগেট। কিছু অংশ ফিল আপ করবে কে? কোর্স এগ্রিগেট। কিছু অংশ ফিল আপ করবে কে? ওয়াটার। আর কিছু অংশ কে ফিল আপ করবে? এয়ার ফিল আপ করবে না? স্যার। তার মানে আমরা লিখতে পারি না যে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু ভলিউম অফ সিমেন্ট প্লাস ভলিউম অফ ফাইন এগ্রিগেট প্লাস ভলিউম অফ কোর্স এগ্রিগেট প্লাস ভলিউম অফ, কি আসবে বলেন তো? এয়ার। ওয়াটার তো আসবে, তাই না? ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার না? জি স্যার। আমি যদি এই 1 মিটার কিউব তো হচ্ছে আমার পুরা কংক্রিটের ভলিউম, বাট এই 1 মিটার কিউব ভলিউম অ্যাচিভ করতে হইলে আমার তো সিমেন্টের ভলিউম, তার সঙ্গে ফাইন এগ্রিগেটের ভলিউম, তার সঙ্গে কোর্স এগ্রিগেটের ভলিউম, তার সঙ্গে ওয়াটারের ভলিউম, তার সঙ্গে এই যে উপরে একটু বাতাস আছে এই এয়ারের ভলিউম, সব যোগ করলে তো আমার 1 মিটার কিউব হইতে হবে সবগুলোর ভলিউম। ঠিক না ভুল? ঠিক স্যার। Yes, sir. এখন আমি তাইলে এখান থেকে
a volume of fine aggregate is equal to, ছোট করে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। আমি এর পরের লাইনে ভলিউম অফ ফাইন অ্যাগ্রিগেট FA is equal to 1 minus volume of cement minus volume of coarse aggregate minus volume of water minus volume of air লিখতে পারি? জি স্যার। আচ্ছা এবার দেখেন, আমরা তো সবকিছু আসলে ভলিউম জানি না। আমরা তো জানি মাস, কত কেজি সিমেন্ট যোগ করতে হবে আপনি জানেন না? জি স্যার। স্যার তারপর আপনি জানেন যে কত কেজি কোর্স এগ্রিগেট যোগ করতে হবে আপনি বাইর করছেন, কত কেজি পানি যোগ করতে হবে আপনি বাইর করছেন, আর কত পার্সেন্ট এয়ার আপনাকে কোশ্চেনে বলেই দেয়া আছে। এখন এর পরের লাইনে তাইলে মানগুলো বসো। আমরা মাসগুলা বসাবো, ঠিক আছে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করেন। হ্যাঁ আমরা মাসগুলা বসাবো, যেহেতু আমরা মাস জানি আমরা মাসে কনভার্ট করে ফেলবো সবগুলাকে। তাহলে 1 মাইনাস ভলিউম অফ সিমেন্ট। এখন আমি জানি যে m সমান সমান হচ্ছে v রো, তাইলে আচ্ছা আমি মনে করেন ভলিউমই বসাবো। আমি এই ভলিউম ইজ ইকুয়াল টু কি m বাই রো না? তাইলে জি স্যার। এখন তাইলে কোনো কিছুর যদি ভলিউম বাইর করতে হয় ওইটার মাসকে কত দিয়ে ভাগ করতে হবে? রো দিয়ে ভাগ করতে হবে। রো দিয়ে ভাগ করতে হবে, ডেনসিটি দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আপনি যদি সিমেন্টের ভলিউম বাইর করতে যান তাহলে সিমেন্টের মাসকে আপনার সিমেন্টের ডেনসিটি দিয়ে ভাগ করতে হবে না? জি স্যার। তাহলে m সিমেন্ট আর রো সিমেন্ট, বাকিগুলো আমি লিখলাম না, লিখলে মানে বেশি লম্বা হবে, এটা লিখলাম হচ্ছে বোঝার সুবিধার্থে। তাহলে m সিমেন্ট, কত কেজি সিমেন্ট যোগ করতে হবে বলা আছে কোশ্চেনে? 992। আহা, সিমেন্টের পরিমাণ 400 কত জানি, 432 মনে বাইরে ছিল, 462। সিমেন্টের পরিমাণ 462 বাইরে ছিল না? Yes, sir. স্যার সিমেন্টের পরিমাণ আছে 436 ভুলে গেছি, দাঁড়ান। 436। সিমেন্টের পরিমাণটা তো লেখা ছিল, কই লেখা ছিল? 400, হ্যাঁ সিমেন্টের পরিমাণ ছিল 436। তাহলে m সিমেন্ট এই ভ্যালুটা কত? 436 না? জি স্যার। এই রো সিমেন্ট বাইর করতে হবে। রো সিমেন্টটা কেমনে বাইর করব? দেখেন, আমরা জানি কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব বস্তুর ওজন ডিভাইডেড বাই সময় আয়তন পানির ওজন না? স্যার এটা তো বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই সময় আয়তন পানির ঘনত্ব করলেও হয় না? একই কথা। এখন আমাদের সিমেন্টের ঘনত্ব বা সিমেন্টের হ্যাঁ এটা করলে তো হয়। আমাদের আমি যদি সিমেন্টের আপেক্ষিক গুরুত্ব বের করতে চাই বা সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে চাই, আমি সিমেন্টের মানে ডেনসিটিকে সময় আয়তন পানির ডেনসিটি দিয়ে ভাগ করলে পেয়ে যাব না? জি স্যার। এখন আমাদের তো বের করতে হবে কি? আমাদের তো বের করতে হবে ডেনসিটি। আমাদের নিচের রো সিমেন্ট বা সিমেন্টের ডেনসিটি বসাতে হবে না? তাহলে আমি কি লিখতে পারি? বস্তুর ঘনত্ব সমান সমান ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইনটু পানির ঘনত্ব না সময় আয়তন পানির ঘনত্ব না? আমি ঘনত্ব বের করার জন্য সিমেন্টের ঘনত্ব বের করার জন্য সিমেন্টের আপেক্ষিক গুরুত্বকে সময় আয়তন পানির ঘনত্ব দিয়ে গুণ করলে বের হয়ে যাবে না? জি স্যার। এখন সিমেন্টের আপেক্ষিক গুরুত্ব কোশ্চেনে কত দেয়া আছে? কোশ্চেনে দেয়া ছিল, দেখেন তো, একটা দেখাই দিই, বাকিগুলো হচ্ছে বসাই দিব। মানে সিমেন্টেরটা দেখাই দিই, বাকিগুলো ডাইরেক্টলি বসাই দিব। আরে তাড়াতাড়ি কাজ করা দরকার, এটা উপরে ওঠে না কেন? দেখেন সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কত দেয়া আছে কোশ্চেনে? কত দেয়া আছে? 3.15 না? 3.15 স্যার। আর ফাইন এগ্রিগেটের দেয়া আছে 2.65, কোর্স এগ্রিগেটেরটা কত দেয়া আছে?
2.70। এই মানগুলো একটু মনে রাখেন, তাহলে আর বারবার উপর আসা লাগবে না, মানগুলো একটু মনে রাখেন, একটু খাতায় লেখা রাখেন, আমি জিজ্ঞেস করলাম আমারে বললেন, ঠিক আছে? একটু সংক্ষেপে খাতায় লেখা রাখেন। আমাদের তাইলে এই রো সিমেন্টের জায়গায় সিমেন্টের আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া ছিল? 3.15 না? স্যার আর পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব কত? 1000। 1000 দিয়ে গুণ করে দিবেন। তাইলে আপনার আলটিমেটলি কি হইলো? এই ভলিউম অফ স্যান্ড হচ্ছে 1 মাইনাস এম সিমেন্টের ভর কত? 436 ডিভাইডেড বাই সিমেন্টের আপেক্ষিক গুরুত্ব ইনটু পানির ঘনত্ব। এবার এটা থেকে কোর্স এগ্রিগেটের ইকুয়েশনে কি আছে? কোর্স এগ্রিগেট আছে না, দেখেন তো। জি স্যার আছে। কোর্স এগ্রিগেটের ভলিউম, এই যে দেখেন, ভলিউম অফ কোর্স এগ্রিগেট। তাহলে কোর্স এগ্রিগেটের ভলিউমের জন্য তাহলে মাস অফ কোর্স এগ্রিগেট ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোর্স এগ্রিগেট ইনটু 1000 হবে না? জি স্যার। তাহলে কোর্স এগ্রিগেটের মাস কত দেয়া আছে, মানে কত বের করছি আমরা? 900 কত জানি বের করছি। কোর্স এগ্রিগেটের মাস স্যার 999 না স্যার? 992। আর কোর্স এগ্রিগেটের ইয়া কত, আপেক্ষিক গুরুত্ব কত দেয়া আছে কোশ্চেনে? স্যার 2.70। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। জি স্যার। মাইনাস পানির কত কেজি? 205 কেজি বলা আছে না? স্যার 205 কেজি। 2.5 নাকি 205 বলা আছে? 205 বলা আছে। এখন দেখেন পানির আপেক্ষিক গুরুত্ব কি কোশ্চেনে বলা আছে? স্যার এটা তো জানি স্যার। 1000। কত? 1 না? জি স্যার। পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1, কারণ বস্তুর ওজন ডিভাইডেড বাই সময় আয়তন পানির ওজন। পানির যদি ওজন এক। পানির ওজন বাই পানির ওজন করি তাহলে তো একই আসবে। আর পানির ঘনত্ব কত এটাও তো জানি, 1000 না? জি স্যার। তাইলে মাইনাস 2% এয়ার, 2 কে 100 দিয়ে ভাগ করলে 0.02 আসে না? জি স্যার। এবার এই সবগুলো হিসাব করেন, তাইলে এখান থেকে আপনি ভলিউম অফ স্যার 0.02 কে স্যার আমি এই ঘনত্ব দিয়ে ভাগ দিব না স্যার? না না না, আপনার পুরাটার 1 মিটার কিউবের মধ্যে 2% বাতাস বলছে, 1 মিটার কিউবের মধ্যে। ও আচ্ছা। তাহলে কত আসলে এটা? 3. আর 5 মিনিট টাইম আছে, তারপর মিটিং শেষ হয়ে যেতে হবে, তাড়াতাড়ি করেন। মিটিং শেষ হয়ে গেলে তো বাকি আছে একটা জিনিস বোঝানোর, আরেকটু ছোট্ট একটা জিনিস বোঝাইতে হবে। তাড়াতাড়ি করেন। আচ্ছা আমি বইলা দিই, এটা আসবে হচ্ছে 0.282, ঠিক আছে? আচ্ছা স্যার। এখন দেখেন এটা তো ফাইন এগ্রিগেটের কি পাইলেন? ভলিউম পাইলেন না? ভি। জি স্যার। আমাদের তো লাগবে হচ্ছে কি মাস, লাগবে না ফাইন এগ্রিগেটের? জি স্যার। এম ইকুয়াল টু কি ভি রো না? স্যার তাহলে ভি হচ্ছে কত? 0.282। আর রো কত? 1000 না? 1000 স্যার। 1000 তো হচ্ছে আমাদের পানির পানির ঘনত্ব। পানিরটা স্যার। ঘনত্ব লাগবে কার? ঘনত্ব লাগবে বালির হচ্ছে বালির বালির ঘনত্ব। তাহলে বালির আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি কোশ্চেনে কত দেয়া আছে? বালিরটা স্পেসিফিক হচ্ছে কি স্যার 2.65। তাহলে বালির আমি যদি ঘনত্ব রো বাইর করতে যাই নিচে 1000 দিয়ে, মানে পানির ঘনত্ব দিয়ে কি করতে, তাইলে বালির ঘনত্ব বের করতে হলে স্পেসিফিক গ্র্যাভিটিকে 1000 দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। 2.65 ইনটু কত? 1000। তাহলে কত আসলো? এটা আসবে হচ্ছে 747 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? জি স্যার। কত আসছে? 747 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা মিটিং যদি শেষ হয়ে যায় 10 মিনিটের জন্য আরেকবার একটা নতুন মিটিং ক্রিয়েট করে ঢুকেন, ঠিক আছে? আমাদের লাগবে আর 5 মিনিট, কিন্তু কি করবো, কিছু দুঃখের বিষয় যে মিটিং শেষ হয়ে যাবে, মিটিংটা বন্ধ হয়ে যাবে একটু পরে। তাহলে বালির পরিমাণ বের হয়ে গেছে না? জি স্যার। তাইলে দেখেন আমরা কিন্তু মোটামুটি সবই বাইর করে ফেলছি। আমরা কি কি বাইর করলাম একটু দেখি। আমরা বের করলাম হচ্ছে আমাদের সিমেন্টের পরিমাণ কতটুক আসছে, 436 কেজি পার মিটার কিউব না?
জি স্যার। আমাদের ওয়াটারের পরিমাণ কতটুকু লাগছে? 205 কেজি। এরপর হচ্ছে আমাদের ফাইন এগ্রিগেট কতটুকু লাগছে? 700 কেজি। আমাদের কোর্স এগ্রিগেট কতটুকু লাগছে? কোর্স এগ্রিগেট লাগছে 992। তো এগুলো তো আমরা জানি, চারটা জিনিস আমরা বের করছি, তাই না? জি স্যার। এখন আমাদের লাস্ট স্টেপটা কি ছিল? অ্যাডজাস্টমেন্ট করতে হবে না? কোশ্চেনে বলা ছিল যে কোর্স এগ্রিগেট 1% পানি অ্যাবজর্ব করবে আর ফাইন এগ্রিগেট 2% পানি আগে থেকে অ্যাবজর্ব করে রাখবে, বলা ছিল না? জি স্যার। জি স্যার। তাইলে এখন আমাদের লাস্ট কাজ, স্টেপ 9 নাম্বার, অ্যাডজাস্টমেন্ট ফর ময়েশ্চার কন্টেন্ট। স্টেপ 9। আপনি কি আসেন না চলে গেছেন? আসি। বের হয়ে গেলে একটা নক দিয়েন, ঠিক আছে? জি স্যার। আর একটা নতুন মিনিট, আমি কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স এখনো দেই নাই, তো একটা নতুন মিনিট ক্রিয়েট করে ঢুকেন, মানে নতুন মিটিং ক্রিয়েট করে। অ্যাডজাস্টমেন্ট ফর ময়েশ্চার কন্টেন্ট, যেহেতু কোর্স এগ্রিগেট কয় পার্সেন্ট পানি অ্যাবজর্ব করে? 1% না? জি স্যার। তাইলে 1% অফ 992 কত আসে দেখেন তো? 992 এর 1% করলে কত আসে? মানে 100-তে 1, একে কত? 992-তে কত দেখেন তো? দাঁড়ান। মানে স্যার 9.92। 9.92 কেজি। তার মানে কোর্স এগ্রিগেট এই পরিমাণ পানিটা কি করবে? অ্যাবজর্ব করবে না এত কেজি পানি? জি স্যার। কোর্স এগ্রিগেট তাদের টোটাল মাসের 1% অ্যাবজর্ব করবে, তার টোটাল মাস হচ্ছে 992 কেজি। তাহলে 100 কেজিতে সে যদি 1 গ্রাম অ্যাবজর্ব করে, 992 কেজিতে সে কত গ্রাম অ্যাবজর্ব করবে? 9.92 কেজি। টোটাল আমার যে পানির পরিমাণটা আসছে তার সাথে এই এই 9.92 কেজি তাহলে যোগ করতে হবে না? জি স্যার। কারণ এটা তো কোর্স এগ্রিগেট খায়া ফেলবে। আমার লাগবে 205 কেজি, কিন্তু তার মধ্যে 9.92 কেজি কোর্স এগ্রিগেট খায়া ফেলবে, এই জন্য 9.92 কেজি অতিরিক্ত যোগ করতে হবে। এবার দেখেন ফর ফাইন এগ্রিগেট, ফাইন এগ্রিগেট কি বলছে? 2% পানি আগের থেকে তার গায়ের মধ্যে লাইগা থাকে না, অ্যাডজাস্ট করা জি হতে স্যার। থাকে। তাহলে ফাইন এগ্রিগেটের পরিমাণ কত? 747। তাহলে 2% অফ 747 কত আসে দেখেন তো? 747 স্যার 14.94। 14.94 কেজি, ঠিক আছে? জি স্যার। এটাই তো, এই পানিটা তো আগের থেকে ফাইন এগ্রিগেটের মধ্যে আছে। তাহলে আছে স্যার। 205 কেজি থেকে এই পানিটা কি করতে হবে? বিয়োগ করতে হবে স্যার। আচ্ছা, বিয়োগ করতে হবে। এবার দেখেন, আপনি যখন ফাইন এগ্রিগেট হিসাব করছিলেন, ফাইন এগ্রিগেট লাগবে কতটুক? 747 কেজি হিসাব করছিলেন না? জি স্যার। কিন্তু তার মধ্যে পানি ছিল কতটুক? 14.94 কেজি। তার মানে এই দুইটা হচ্ছে আসলে পানির কারেকশন, পানির জন্য। আর অ্যাকচুয়াল তাহলে ফাইন এগ্রিগেট কতটুক লাগবে? 747 এর সাথে অতিরিক্ত আরো 14.94 যোগ করতে হবে না? স্যার কারণ এটা তো আসলে পানি ছিল, এটা আসলে পানি ছিল না। জি স্যার। এই জন্য আপনার লাগবে অ্যাকচুয়াল ফাইন এগ্রিগেট 747 কেজি, কিন্তু আগের থেকে 2% পানি ছিল তার মধ্যে, মানে 49.4 কেজি ছিল পানি। তাহলে এই পানিটাকে তো আপনাকে মানে ফিল আপ করতে হবে বালি দিয়ে। তার মানে ওই 14.94 কেজি পানির জায়গায় আপনি 14.94 কেজি বালি যোগ করলে আপনার টোটাল বালি লাগবে কতটুকু? 747 প্লাস 14.94 কত আসে? স্যার দেখতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখতেছি বলার টাইমও নাই এখন, মিটিং একটু একটু ধুম করে বন্ধ হয়ে যাবে। স্যার 762 কেজি। 761.94। আরে 62, ঠিক আছে? জি স্যার। এটা আসলো আমার ফাইন এগ্রিগেট। আর তাহলে পানি আসলে কতটুকু লাগবে? 205 যোগ 9.92 না? 205 যোগ 9.92 স্যার এটা মাইনাস, স্যার 200। আরে এটা থেকে আবার বিয়োগ করতে হবে না? 14.94। ও হ্যাঁ, এটা তো আবার এক্সট্রা রয়ে গেছে। তাহলে পানির পরিমাণ আসছে হচ্ছে 199.98, মানে 200 কেজির মতো আসে, জি ঠিক স্যার। আছে? জি স্যার। জি স্যার। 200 কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের কারেকশন অ্যাপ্লাই করা শেষ। তাইলে এখন আমারে বলেন তো, স্টেপ 10 এ মানে ট্রায়াল মিক্সে গেলে, আমি যদি স্টেপ 10 এ যাই, আপনারা আছেন না? আসি স্যার। স্টেপ 10 ট্রায়াল মিক্স রেশিও।
আমি যদি সবগুলা রেশিও এখন ফাইনাল করি, আমার সিমেন্ট কতটুক লাগবে? 436 কেজি পার মিটার কিউব। আমার ওয়াটার কতটুক লাগবে? ওয়াটার কি 205 লাগবে না 200 কেজি লাগবে? স্যার ওয়াটার লাগবে স্যার 200 কেজি। কারেকশন করার পর পাইলাম না। স্যার আমার ফাইন এগ্রিগেট কতটুক লাগবে? কারেকশন করার পর 762 লাগবে দেখছি। আগে ছিল 747, কিন্তু ওই যে 14.4 পানি ছিল, ওই পানির বদলে এখন একটু বালি দিয়ে ফিল আপ করব। আমার কোর্স এগ্রিগেট কতটুক লাগবে? কেজি পার মিটার কিউব ওয়াটার 992। আমার এই দুইটা ভ্যালু চেঞ্জ হইছে। আমি কারেকশন করে কোন দুইটা ভ্যালু চেঞ্জ করছি? কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেট। আরে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেট না, ওয়াটার আর ফাইন এগ্রিগেট, ও হ্যাঁ হ্যাঁ এই দুইটা ভ্যালু আমি চেঞ্জ করছি আগের স্টেপ থেকে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমি যদি কত রেশিওতে মিলাবো রেশিওটা বলতে চাই, তাহলে দেখেন আমাদের রেশিওটা হচ্ছে কিসের কিসের রেশিও? সিমেন্ট ইস টু ফাইন এগ্রিগেট টু কোর্স এগ্রিগেট টু ওয়াটার না? সিমেন্টের পরিমাণ কত? 436। ফাইন এগ্রিগেটের পরিমাণ কত? 762। কোর্স এগ্রিগেটের পরিমাণ কত? 992। আর ওয়াটারের পরিমাণ কত? 200 না? এবার আপনি 436 দিয়ে সবগুলাকে ভাগ করেন, সবগুলা ভ্যালুকে 436 দিয়ে 436 কে ভাগ করলে কত আসে? 1 না? 1 স্যার 762 কে ভাগ করলে কত আসে? 1.7 আসবে। 1 is to 1.7 is to 992 কে ভাগ করলে আসবে কত? 2.27 আসবে। 2.27 is to 200 কে ভাগ করলে আসবে কত? 0.44 এর মতো বা 0.5 এর মতো কিছু একটা। yes sir 0.4 এখন আপনার পক্ষে কি 1 ভাগ সিমেন্টের সাথে 1.7 ভাগ ফাইন এগ্রিগেট মিলানো সম্ভব? আর 2.27 ভাগ কোর্স এগ্রিগেট মিলানো সম্ভব? সম্ভব না। স্যার এইজন্য আপনি এটাকে একটু রাউন্ডিং করতে পারেন, 1:1.5:2.5:0.5। এটাই হচ্ছে আমার আনসার। মানে আমি 1 ভাগ সিমেন্টের সাথে 1.5 ভাগ বালি যোগ করব, 1.5 ভাগ বালি যোগ করব, 2.5 ভাগ কি যোগ করব? খোয়া বা ব্রিক চিপস যোগ করব, আর ওই সিমেন্টের পরিমাণের বা টোটাল কতটুক পানি যোগ করব? আধা ভাগ পানি যোগ করব, আধা ভাগ। মানে আমি যদি 1 বালতি সিমেন্ট নেই, তাহলে তো 1 বালতি সিমেন্টের সাথে 1.5 বালতি কি যোগ করব? বালি যোগ করব। 2.5 বালতি কি যোগ করব? মানে ইটের খোয়া। আর আধা বালতি পানি। সবগুলা মিশাইলে যে কনক্রিটটা পাবো ওইটা 28 দিন পরে ভাঙলে 30 মেগাপ্যাসকেল কম্প্রেসিভ স্ট্রেংথ পাবো। ঠিক আছে, yes sir যদি না পাই তাহলে এই যে মিক্সচারটা করছি এই ট্রায়ালটা একটু চেঞ্জ করে দেখতে হবে। এবার হয়তো আমি 1:1.5:1 মানে 1.5 না রেখে আমি 1:2:2 করে দেখলাম। আমার ফাইন এগ্রিগেট আসছিল 1.7, এটাকে আমি আপার রাউন্ডিং করে 2 বানাইতে পারি। আর কোর্স এগ্রিগেট আসছিল 2.27, এটাকে আমি লোয়ার রাউন্ডিং করেও 2 বানাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমি 1:2:2:0.5 এই রেশিওটা ব্যবহার করে দেখতে পারি যে আমার আসে কিনা। ঠিক আছে, বাট এই হচ্ছে আমার মিক্স ডিজাইন। আপনারা তাইলে কি বলবেন? আনসার কত? 1:1.5:2.5:0.5 এটাই হচ্ছে আমার আনসার। এটা বাইর করার জন্য এত কষ্ট করা লাগছে। বোঝা গেছে? সবাই কি বুঝছেন? yes sir পুরো ক্লাস কি ক্লিয়ার আজকে? ভিডিওটা আরেকবার মানে একবার না অনেকবার দেখেন, যে জায়গায় ডাউট থাকবে ডাউটগুলো মানে ক্লিয়ার হবে আশা করি। অনেকগুলো টেবিল লাগবে, টেবিলগুলো হচ্ছে আমি ওই গুগল ড্রাইভে যে টেবিলগুলো একটা পিডিএফ দেখাইলাম, এই পিডিএফটা হচ্ছে আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব। ঠিক আছে, তো এই টেবিলটা ইউজ করে কোন টেবিল থেকে কিভাবে মান বের করতে হয় জিনিসগুলো প্র্যাকটিস করবেন, স্টেপগুলো মনে রাখবেন। এই টেবিলগুলো কিন্তু মানে টেবিলের নাম সহ দেওয়া থাকবে না, জাস্ট টেবিলগুলো পরীক্ষার সময় আমি জাস্ট টেবিলগুলো দিয়ে দিব। মানে এখন তো একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ ওই পিডিএফ এর মধ্যে লেখা আছে, স্টেপ 1 এ এই কাজ করতেছেন, স্টেপ 2 তে এই কাজ করতেছেন। আমি কিন্তু পুরো পিডিএফ দিব না পরীক্ষার সময়, কি দিব? শুধু টেবিলগুলো দিয়ে দিব। আপনার বুঝতে হবে কোন টেবিল কই লাগবে এবং কোন টেবিল থেকে কেমনে মান বের করতে হবে, আপনার বুঝতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? yes sir
আজকের জি, ক্লাস স্যার। এখানে শেষ। আপনারা যে যে ক্লাস করছেন একটু দাঁড়ান, অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিই। আমাদের কিন্তু সিলেবাস শেষ, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের মনে হয় শাফি স্যার হচ্ছে ইয়া নিছে, অ্যাসাইনমেন্ট নিছে না? শাফি স্যার কোনো অ্যাসাইনমেন্ট নিছে? কেউ কোনো কথা কয় না। শাফি স্যার কি কোনো অ্যাসাইনমেন্ট নিছে? ছাত্র বলছে অ্যাসাইনমেন্ট নিছে। তাহলে ওই যে রেগুলার আমরা যেগুলো করতাম ওগুলো বলছো। হ্যাঁ হ্যাঁ, তাইলে ধরলাম ওইটাই। আপনাদের একটা ক্লাস টেস্ট নিব আমি, ঠিক আছে? ক্লাস টেস্টটা কবে দিবেন আপনি? স্যার অলরেডি স্যার অনেকগুলো ক্লাস টেস্ট স্যার আমরা এখন দিয়ে রাখছেন। শিডিউল ভর্তি স্যার ক্লাস টেস্টে। তাইলে যে আপনাদের আমার যেই টপিকটা আপনাদের ভালো লাগে, আপনারা যদি আজকে এই যে কনক্রিট মিক্স ডিজাইন এটার উপর দিতে চান দিতে পারেন, এটা কি বলবো কারণ এটার উপর কিন্তু পরীক্ষাতে এক্সেট কোশ্চেন আসবে। আপনি যদি এটার উপর সিটি দেন আপনার কিন্তু এক্সেটের প্রিপারেশন হয়ে গেল। আমি কিন্তু টেবিল সব দিয়ে দিব। ইভেন সিটিতে হচ্ছে ওপেন বুক, মানে আপনি আপনার বই খাতা খুইলা ভিডিও দেখা যেমন কিছু পরীক্ষা দিতে পারবেন। সিটিতে ফাইনাল পরীক্ষাতে জাস্ট টেবিল দিয়ে দিব, ফাইনাল পরীক্ষাতে কিন্তু সব খুলতে পারবেন না, মানে এত পিডিএফ এত নোট ফাইনাল পরীক্ষা দেখতে পারবেন না। বাট সিটির জন্য হচ্ছে সব উন্মুক্ত, সব খুলা পরীক্ষা দিতে পারবেন। তাইলে কি দিবেন এটার উপর পরীক্ষা? একটু চিন্তা স্যার করেন, আমরা একটু ডিসিশন নিয়ে জানাইছেন। ডিসিশন নেন, কবে দিবেন একটু আমাকে জানান। 10 তারিখের মধ্যে হলে ভালো হয়, ঠিক আছে? বাট এটার উপর পরীক্ষা দিলে আপনাদের এই ভিডিওটা দেখাও হবে, প্র্যাকটিসও হবে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারবেন পরীক্ষার আগে, প্লাস এক সেটের প্রিপারেশন খুব আরামসে হয়ে যাবে। এবং আমি চাই এই অঙ্কটা সবাই আনসার করেন, কারণ মানে এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতেই পারছেন যে আপনি যখন ইঞ্জিনিয়ার হবেন আপনাকে এরকম কনক্রিটের মিক্স রেশিও বাইর করতে বলবে। আচ্ছা, রোল নাম্বার 1 আছে? নাই। রোল নাম্বার 2, স্যার রোল নাম্বার 3, রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল নাম্বার 5। সত্যজিতের আব্বু কেমন আছে? স্যার এখন স্যার ভালো আছে স্যার। আঙ্কেল ভালো আছে? এখন বাসায় নিয়ে আসছেন নাকি এখন হসপিটালে আছে? স্যার গতকাল বাসায় আনছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সত্যজিৎ প্রেজেন্ট। রোল নাম্বার 6। আচ্ছা, এদের এটা তো ছিল, দিয়ে দিই, আজকে সবাই অনেকক্ষণ আটকে রাখছি। রোল নাম্বার 7 এ ছিল না? স্যার শাহিনও ছিল স্যার। আচ্ছা যারা স্যার। যারা ছিল আজকে সবাইই দিয়ে দিব। লাস্ট ক্লাস প্লাস হচ্ছে সবাই অনেকক্ষণ আজকে আটকে রাখছি, অ্যাটেন্ডেন্স না দিলে। স্যার আমার দুইটা দিন স্যার। কেন? স্যার পুরস্কার দিবেন বলছেন না স্যার, উত্তর দিলে। আচ্ছা, একটু পরে জিজ্ঞেস করতেছি। দাঁড়ান, রোল নাম্বার 7 প্রেজেন্ট, রোল নাম্বার 8 প্রেজেন্ট না? ইয়েস স্যার। রোল নাম্বার 9 নাই। রোল নাম্বার 10 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 11 আছে? ইয়েস স্যার। রোল নাম্বার 13 আছে? ইরফান ছিল? ছিল স্যার ফার্স্টে ছিল দিছি। রোল নাম্বার 14 আছে? স্যার 6। হ্যাঁ, রোল নাম্বার 6 আপনাকে দেওয়া হয়েছে। রোল নাম্বার 14 আছে? স্যার 14 স্যার ছিল স্যার। রোল নাম্বার এখনো 16 আছে? আছে, আছে, স্যার। 16 14 রিয়ন জি, স্যার। আছে? জি স্যার, জি স্যার। রোল নাম্বার 17 প্রেজেন্ট স্যার। আমার দুইটা দিবেন না নাম্বার স্যার? 18 আছে? নাই নাই স্যার। স্যার। রোল নাম্বার 20 প্রেজেন্ট স্যার। হ্যাঁ দিছি। আর কোন দুজন জানি পারছিলেন আজকে? স্যার আমি স্যার 16 আইডি আইডি কত? 16 স্যার। আর স্যার আমার ছিল একটা স্যার। স্যার আমার একটা ছিল। তোর ওইটার উত্তর আমি আগে দিছি। আচ্ছা সমস্যা নাই, বল। হ্যাঁ হ্যাঁ, 9 এর আগে আরেকজন বলতে পারছিল, কে জানি বলতে পারছিলেন? স্যার ওইটাও আমি স্যার, আইডি 16 দুইটাই আমি বলছি। হ্যাঁ আছে, দুইটা কাটাকাটি, একটা পাবেন না জান। আয় স্যার। না স্যার একটু দেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারে মানে ক্লাস পারফরম্যান্সে 1 মার্ক বাড়ায় দেওয়া হবে অন্যদের থেকে, ঠিক আছে? ক্লাস পারফরম্যান্স আপনি একটু বেশি পাবেন। র্যাঙ্ক হয়ে গেল স্যার। তাহলে আমাদের ক্লাস শেষ, সিলেবাসও কমপ্লিট আল্লাহর রহমতে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আর ক্লাস টেস্টটা কবে দিবেন আমাকে জানায়, ঠিক আছে? জি স্যার। আমি মিটিং শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।